ওকে। তো আজকের যে ক্লাসটা আমরা ক্রিয়েট করছি, ক্লাস 2 জেনারেলি। তো আচ্ছা এবার আজকে যেটা আমরা মেনলি আলোচনা করব সেটা হচ্ছে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস। যেহেতু আশা করি তোমার প্রোগ্রামিংয়ের ব্যাপারে তেমন খুব একটা আইডিয়া নেই নাকি, না না তো সেই হিসাবে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস নিয়ে আজকে আলোচনা, এবং সেখানে জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টালসটাও থাকছে। আচ্ছা ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে আমরা যখন প্রোগ্রামিং করছি, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই হতে পারে, সেটা HTML CSS জাভাস্ক্রিপ্ট। তো HTML CSS অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ওটা হচ্ছে ডিজাইনিং ল্যাঙ্গুয়েজ, ডিজাইনিং পার্ট। জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা কারণ প্রোগ্রামিং বলতে তাকেই বোঝা যায় যেখানে কী হচ্ছে আমরা কোনো রকম লজিক অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। আচ্ছা কিন্তু আচ্ছা HTML CSS এর মধ্যে কোনো রকম লজিক আমরা অ্যাপ্লাই করতে পারি না। ওকে, আচ্ছা ওখানে কোনো কন্ডিশনাল সিনট্যাক্সও তেমন নেই, বা সেই কন্ডিশনাল সিনট্যাক্স দিয়ে তোমার কোনো লজিক বিল্ড আপ হয় না। হ্যাঁ, ওখানে আচ্ছা ডেফিনেটলি তোমার কিছু ইউআই তৈরি করতে পারো, তার জন্য তুমি কিছু ডিজাইন রিলেটেড কোড লিখছো, সবই ঠিক আছে, বাট ওটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। আচ্ছা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটাই যেটার মধ্যে লজিক বিল্ডিং হয়, যেটা তোমার মানে রিইউজেবল হচ্ছে, সেরকম টাইপের আচ্ছা কনসেপ্টটাকেই বলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং আচ্ছা তো এবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টাল যেটা আছে, পড়তে বলেছিলাম মনে হয় কিছু, হ্যাঁ পড়েছিলে? হ্যাঁ আমাকে বলে হ্যাঁ হ্যাঁ আপনার খানিকটা পড়েছিলাম আমি আপনি এই মানে WC স্কুলে হুম এসে হুম হুম দেখতে বলেছিলেন তো আমি মোটামুটি খানিকটা দেখেছি আপনার হুম। তার জন্য তো প্রথমত প্রোগ্রামিং নিয়ে যখন আমরা পড়াশোনা করবো, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে বেসিক কিছু জিনিস আমাদের জানতেই হবে, যেগুলো ছাড়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনোভাবেই কাজ করবে না। কারণ আমি ওইটাই বলছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ HTML নয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ CSS নয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। আচ্ছা তো এবার HTML CSS মেনলি হচ্ছে আমাদের প্রেজেন্টেশন অফ ইউআই, তার জন্য যে কোডটা দরকার সেটা আমরা ইউজ করছি। কিন্তু প্রোগ্রামিং হচ্ছে যখনই আমরা লজিক অ্যাপ্লাই করব, যখন আমাদের কন্ডিশনস অ্যাপ্লাই হবে, যখন আমাদের সেটাকে রিইউজেবল হবে, একই জিনিসকে আমরা বারবার করে ইউজ করতে পারবো, তখন সেইটাকে হবে প্রোগ্রামিং পার্ট। এবং আচ্ছা সেই পার্টটাকে যখন আমরা ইউজ করছি যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের ফান্ডামেন্টালস হচ্ছে, প্রথমে আমাদের ভ্যারিয়েবলস দরকার পড়বে, VARIABLES, ভ্যারিয়েবলস দরকার পড়বে। ভ্যারিয়েবলস কি? ভ্যারিয়েবলস হচ্ছে বেসিক্যালি আমাদের এটাই, যার মধ্যে আমরা কিছু ডেটা স্টোর করতে পারবো, ঠিক আছে। ডেটা, এবার ডেটা বলতে বেসিক্যালি কি, অনলি 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 ডেটা ডেটা বলতে কি, ডেটাটাকে বুঝতে হবে। অনলি ডেটা, এবার তুমি ডেটাটাকে তাকে বুঝতে হবে যে ডেটাটা কী জিনিস। আচ্ছা আচ্ছা কারণ ডেটা বলতে অনলি ডেটা ছাড়া তুমি কি ভরতে পারবে ভ্যারিয়েবলের মধ্যে, আর কি রাখতে পারবে? আচ্ছা একটা তো হাতি রাখতে পারবে না, একটা ঘোড়া রাখতে পারবে না, একটা না না চেয়ার না টেবিল রাখতে পারবে না, না ঠিক আছে। তো এইগুলো রাখার জিনিস না ভ্যারিয়েবলসের মধ্যে, ঠিক আছে। তো এই কারণে ব্যাপারটা হচ্ছে, ভ্যারিয়েবলস হচ্ছে একটা ভার্চুয়াল স্পেস, যার মধ্যে তুমি ডেটাই রাখতে পারো, ঠিক আছে। আর এই স্পেসটা কোথায় বানানো হচ্ছে? এই স্পেসটা বানায় বেসিক্যালি আমাদের হার্ড ডিস্কের মধ্যে, র্যামের মধ্যে, প্রসেসরের মধ্যে, ঠিক আছে। হার্ড ডিস্ক, আচ্ছা র্যাম, প্রসেসর, এই তিনটে জিনিস হার্ডওয়্যার হ্যাঁ, হার্ড ডিস্ক, র্যাম, প্রসেসর, এই তিনটে জিনিস মিলিয়ে অ্যাকচুয়ালি আমাদের একটা কম্পিউটার সিস্টেম তৈরি হয়, বা আমাদের একটা ইন্টেলিজেন্ট মানে আর্টিফিশিয়ালি একটা মেশিনস তৈরি হয়, যে মেশিনটার মধ্যে আমরা কিছু আর্টিফিশিয়ালি কিছু প্রোগ্রাম ক্রিয়েট করতে পারি, ভার্চুয়াল প্রোগ্রাম, ঠিক আছে। এটাকে না আমরা ধরতে পারি, না ছুতে পারি, না এটাকে নিয়ে আমরা কিছু করতে পারি, ঠিক আছে। তবে এটার ক্ষমতা অনেক বেশি, ঠিক আছে। তো সেই কারণে ভ্যারিয়েবল, যেটা ভ্যারিয়েবল হচ্ছে VARIA, স্পেলিংটা মিস্টেক হচ্ছে মনে হচ্ছে, VARIABLES। তো ভ্যারিয়েবলসের মধ্যে বেসিক্যালি কী হয়, আমরা মেমোরি স্টোর করি, ভ্যালু স্টোর করি, ঠিক আছে। এবার সেই ভ্যালুটা জেনারেলি আমাদের স্টোর হয়, যখন আমরা ওটাকে সেভ করে রাখি তখন সেটা সেভ হয় হার্ড ডিস্কের মধ্যে। আর যখন আমরা মানে সেভ করি না, যখন আমরা এখানে দেখতে পাচ্ছি, তখন আমাদের সেই ডেটাটা থাকে র্যামের মধ্যে, ঠিক আছে। মানে ডেটাটা সেভ হয়নি, জাস্ট আমি কিন্তু আচ্ছা র্যামের মধ্যে থাকছে মানে তো ওটা আমরা আমরা লেখা দেখতে পাচ্ছি, বাট ওটা আমাদের তখনও সেভ হয়নি, মানে ফাইল হিসেবে আমরা সেভ করিনি, তখন সেটা থাকে র্যামের মধ্যে, ঠিক আছে। আচ্ছা
আর যখন কোনো ওর যে ডেটাটা রয়েছে, ওই ডেটা বা ভ্যালু যেটা রয়েছে সেটাকে নিয়ে যখন আমরা প্রোগ্রামেটিক্যাল কোনো রকম প্রসেস ক্রিয়েট হয় বা যখন চলে, তার এগেনস্টে যে রেজাল্টটা বিল্ড হয় বা তৈরি হয়ে আসে, সেটার কাজ হচ্ছে প্রসেসরের কাজ। ঠিক আছে, প্রসেসর কী করে, ডেটাগুলোকে নিয়ে প্রসেস করে। তো এই কারণে বেসিক্যালি কী হচ্ছে, আমরা যখন ভ্যারিয়েবলের মধ্যে কোনো রকম জিনিস বা কন্টেন্ট আমরা বা ভ্যালু যাই বলো না কেন, সেটাকে যখন আমরা দিচ্ছি সেটাকেই বলা হয় ডেটা। অ্যান্ড যখন আমরা ডেটা যখন দিই তখন সেই ডেটা টাইপসও থাকে। ঠিক আছে, বুঝতে পারলে কিছু? আপনার মানে আমরা এই ভ্যারিয়েবলসের মধ্যে, ভ্যারিয়েবলস হচ্ছে একটা পাত্র, একটা জার টাইপের, যার ভেতরে আমরা কোনো ভ্যালু যখন রাখছি সেটাই হচ্ছে ডেটা। অ্যান্ড যেহেতু আমরা ডেটাকে রাখছি, তো সেই হিসেবে আমাদের ডেটার বিভিন্ন রকম ডেটা টাইপসও থাকছে, যেমন কিনা ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান, এরকম কিছু। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামিংয়ের ডেটা। এবং প্রোগ্রামিংয়ের যখন ডেটা যখন আমাদের থাকছে, তখন এখানে ইন্টিজার হচ্ছে যে নাম্বারসগুলোতে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমাদের জেনারেলি দু রকমের টাইপের ডেটা থাকে, একটা হচ্ছে নিউমারিক ডেটা আর একটা হচ্ছে নন নিউমারিক ডেটা। ঠিক আছে, যদি তোমাকে বলা হয় যে ডেটা টাইপস প্রাইমারিলি কত রকমের, জেনারেলি দু রকমের, নিউমারিক ডেটা অ্যান্ড নন নিউমারিক ডেটা। ঠিক আছে, তো এখানে ইন্টিজার হচ্ছে নিউমারিক ডেটা, ফ্লোট হচ্ছে নিউমারিক ডেটা, বুলিয়ান হচ্ছে নিউমারিক ডেটা, বাট স্ট্রিং নিউমারিক ডেটা নয়, এটা হচ্ছে নন নিউমারিক ডেটা। কারণ এখানে বেসিক্যালি এবিসিডি থেকে শুরু করে বিভিন্ন জনের নাম ধাম এগুলো রাখা যেতে পারে, সেগুলো হচ্ছে নন নিউমারিক ডেটা। ঠিক আছে, তো এই কারণে আমরা ক্লিয়ারলি দুটো টাইপের ডেটা আমরা দেখতে পাই, নিউমারিক আর নন নিউমারিক। অ্যান্ড নিউমারিকের মধ্যে আমরা অনেক রকমের পার্থক্য দেখতে পারি, আবার নন নিউমারিকের মধ্যেও কিছু পার্থক্য আমরা দেখতে পাই। ঠিক আছে, নিউমারিক আর নন নিউমারিক মিলিয়ে আমাদের প্রথমত ডেটা টাইপস হয়ে থাকে, এবং তার মধ্যে আরও মানে আরও তার মধ্যেও আরও অনেক ভাগ আমরা দেখতে পাই, যার মধ্যে ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, লং, ডাবল, এরকম প্রচুর আছে নিউমারিকের মধ্যে। ঠিক আছে, অ্যান্ড নন নিউমারিকের মধ্যে বেসিক্যালি আমরা স্ট্রিং দেখি, বাট স্ট্রিং ছাড়াও ক্যারেক্টার বলে একটা রয়েছে, এছাড়া রয়েছে বিভিন্ন ক্লাসের অবজেক্ট, সেগুলো আমরা নন নিউমারিকের মধ্যে দেখি। এবার ব্যাপার হচ্ছে কি, যখনই আমরা এই যে ডেটাগুলোকে দেখি, এই ডেটাগুলোকে প্রসেস করার জন্য যদি নিউমারিক হয়, মানে যদি কিনা নাম্বার সিস্টেমের যদি কোনো ডেটা হয়, তাহলে সেগুলোকে আমরা জেনারেলি গুণ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই সমস্তগুলো আমরা জেনারেলি করে থাকি। তো সেই সমস্ত কাজের জন্য আমাদের এই যে সাইন্সগুলো রয়েছে, এই সাইনগুলো যেগুলো রয়েছে, যেগুলো আমরা অঙ্কের সাইন দেখে থাকি, এই অঙ্কের সাইনগুলো হচ্ছে অপারেটার্স। ঠিক আছে, এই অঙ্কের সাইন, বাট এটা শুধু নট অনলি, এর ভেতরে ইকুয়াল থাকে, নট ইকুয়াল থাকে, এরকম বিভিন্ন রকমের টাইপ রয়েছে, এইগুলো হচ্ছে সমস্ত অপারেটার্স। ঠিক আছে, এবার অপারেটার্সের পরে আসছে কন্ডিশনস। ঠিক আছে, তো এইখানে কন্ডিশনাল যে সিনট্যাক্সগুলো রয়েছে, কন্ডিশনাল সিনট্যাক্সের মধ্যে রয়েছে ইফ, এলস, এলসিফ। ঠিক আছে, এইরকম এইগুলো হচ্ছে কন্ডিশনাল সিনট্যাক্স। বাট এই কন্ডিশনাল সিনট্যাক্সগুলো যেগুলো রয়েছে, তার মধ্যে মেনলি আমরা করে থাকি কি, এইগুলো যখনই আমরা অ্যাপ্লাই করি, তখন কী হচ্ছে, এখানে কন্ডিশনস কীরকম দাঁড়াচ্ছে, মনে করো তুমি একটা কোথাও রেস্টুরেন্টে গেছো, তোমার অ্যাকচুয়ালি পকেটে ভালো পয়সা পাচ্ছে, তুমি খেতে চাও কিছু একটা ভালো জিনিস, ধরো বিরিয়ানি খেতে চাও। ঠিক আছে, এবার তুমি গিয়ে জিজ্ঞাসা করলে যে বিরিয়ানি আছে, বলছে না বিরিয়ানি শেষ হয়ে গেছে, তখন তুমি কি করবে? আমি অন্য কিছু চাইবো আর কি, মানে অন্য কিছু শিফট করবো। তো অন্য কিছুতে যাবে। এবার অন্য কিছুতে বলতে, এবার তুমি চাইলে যে ঠিক আছে বিরিয়ানি যখন শেষ হয়ে গেছে, তাহলে তুমি আবার ভাবলে যে তুমি হয়তো একটা ফ্রাইড রাইসে চলে গেলাম, ফ্রাইড রাইসে গেলে, এবার বললে না আমার ফ্রাইড রাইসও শেষ হয়ে গেছে, ফ্রাইড রাইসও হবে না, তখন তুমি কি করবে? তো শুধু ভাতে চলে গেলাম। এবার তুমি ভাত নিতে গেলে, এবার বললো যে না ভাত হবে না, তাহলে কি করবে? তাহলে এবার রুটিতে চলে যেতে হবে, রুটি একদম সেরকম টাইপের কিছু আইটেমে। রাইস যখন হচ্ছেই না, অন্য কিছুতে যেতে হবে। তাহলে এবার তুমি রুটিতে গেলে, এবার রুটি বললে রুটি হবে, মানে না রুটি আজকে বানানো হয়নি, তাহলে কি করবে? যদি কিছুই না পাওয়া যায়, তাহলে লাস্ট অব্দি ছেড়ে চলে আসতে হবে, অন্য দোকানে শিফট করতে হবে। ব্যাস, এইটাই হচ্ছে ব্যাপার। সেই কারণে যখন কিনা তোমার গিয়ে কন্ডিশনস কি অ্যাপ্লাই হলো, যে তোমার খিদে পেয়েছে, তুমি গিয়ে বিরিয়ানি চাইলে বিরিয়ানি পেলে না, ফ্রাইড রাইস চাইলে ফ্রাইড রাইস পেলে না, ভাত চাইলে ভাতও পেলে না,
তারপর বলে রুটিটা দে, না রুটিটাও নেই। ঠিক আছে, কি আর হবে বল। বলছে জল হবে, না জল কিনে খেতে হবে, ধর চল জল কিনে খেতে হবে, আর কিচ্ছু খবর যা চল, ঠিক আছে। তা এই হলো গিয়ে তোমার কন্ডিশন, ঠিক আছে। এই কন্ডিশনের উপর বেস করে চলে। এবার এই যে ইফ এলস কন্ডিশন, এর মধ্যে আরেকটা কন্ডিশন চলে, সেটা হচ্ছে সুইচ, ঠিক আছে। সুইচ অ্যান্ড একে কেস বলে, সুইচ সুইচ অ্যান্ড কেস, ঠিক আছে। সুইচের সঙ্গেই কেসটা যায়, আর একটা আছে টার্নারি অপারেটর। এবার সুইচ কেসের ব্যাপারটা কীরকম? সুইচ কেসের ব্যাপারটা হচ্ছে এরকম যে বাড়িতে সুইচ আছে তো, সুইচ বোর্ড, ঠিক আছে। এবার সুইচ বোর্ডের মধ্যে তোমার বিভিন্ন রকমের সুইচ রয়েছে। একটা লাইটের সুইচ আছে, একটা পাখার সুইচ আছে, একটা ফ্যানের, একটা টিভি সুইচ আছে, একটা চার্জিংয়ের সুইচ আছে, প্লাগের সুইচ আছে। তো এবার ব্যাপার হচ্ছে কি, তোমার সুইচ বলতে অ্যাকচুয়ালি সুইচ বোর্ডটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। এবার তুমি যে সুইচটাকে প্রেস করবে, সেই প্রেস করা অনুযায়ী তোমার সেই পার্টিকুলার ইভেন্টটা, জিনিসটা চলবে। সেটা হচ্ছে কেস দিয়ে চেক করা হবে। মানে বেসিক্যালি আমাদের কেসের মধ্যে সুইচ লাগানো আছে, আর এখানে সুইচের মধ্যে কেস লাগানো আছে, ঠিক আছে। গল্পটা অনেকটা ওই রকমই ব্যাপারটা, ঠিক আছে। আর টার্নারি অপারেটর এই আগের যে ব্যাপারটা, ঠিক আছে, এই সেম জিনিসই, বাট এটা হচ্ছে ওয়ান লাইনার, যেটাকে আমরা শর্টে আমরা এক লাইনেই পুরো কন্ডিশনটা চেক করি, ওকে করে এক লাইনেই আমাদের উত্তর আসবে। তারপরে পার্টটা হচ্ছে লুপস, ঠিক আছে। এই লুপসটা হচ্ছে খুবই দুর্দান্ত ব্যাপার, যেটা হচ্ছে কি আমাদের কোনো একটা কাজকে বারবার করে করতে হবে, ঠিক আছে। এবার কোনো একটা কাজকে বারবার করে করতে হবে। এবার বারবার যদি করে করতে হয়, জেনারেলি তুমি যখন ডিজাইনের কাজটা করো, তুমি কি করো? ডিজাইনের কাজ করতে গেলে বারবার করে তোমাকে একই রকম ডিজাইন বারবার করে করতে হচ্ছে, হয় না? করতে হয়। এবার যদি এরকম কোনো সিচুয়েশন যদি হয় যে যেখানে তোমার বারবার করে ডিজাইন করতে হবে না, কিন্তু জাস্ট এদিক ওদিক কালার চেঞ্জ করে তোমার ডিজাইন তৈরি হয়ে যাবে, তাহলে কেমন লাগবে? টেমপ্লেটটা সেম থাকবে, আমি জাস্ট এদিক ওদিক করে আপনার জিনিসটাকে চেঞ্জ করে দিলাম, করে তুমি HTML রেন্ডার মেরে ছেড়ে দিলে, হয়ে গেল তোমার টেমপ্লেট রেডি। যদি এরকম সিস্টেম হয় কেমন লাগবে? তাহলে জিনিসটা অনেক সহজ হয়ে যাবে, ভাবাভাবি চিন্তা নেই, কোনো মাথা থেকে আইডিয়া বার করার কিছু নেই, একই জিনিসের অ্যাকচুয়ালি অলমোস্ট তো এরকমই তো হয় না? তুমি যত ডিজাইন তৈরি করছো সব ক্ষেত্রে তো তোমার এরকমই তৈরি হচ্ছে নাকি? না, আপনার মানে সেটা ডিপেন্ড করে আপনার হচ্ছে যে কি সার্ভিস থাকছে বা ক্লায়েন্ট কিরকম চাইছে তার উপর আপনার। কিন্তু হ্যাঁ, বেসিক্যালি অলমোস্ট 50-60% তো একই রকম হয়, কারণ ডিজাইন প্রতিদিন নিত্য নতুন ডিজাইন বের করাটা তো কতটা এর ইজি ব্যাপার নয় আর কি। তার জন্য কারণ আমি যেটুকু যা দেখেছি, তোমার মেন হচ্ছে হয়তো কোথাও ইমেজ চেঞ্জ হবে, ইমেজ চেঞ্জ হবে, তোমার হিরো পার্ট যেমন থাকে সেরকম থাকবে, নেভিগেশন বার যেমন থাকে তেমন থাকবে, লোগো যেখানে থাকে সেখানে থাকবে। মানে আপনি ওই ক্ষেত্রে বলছেন, মানে আমি সোশ্যাল মিডিয়া, হ্যাঁ ওটার ক্ষেত্রে আপনার অলমোস্ট, হ্যাঁ ওটা আপনি ঠিকই বলেছেন, হেডার পার্ট ফুটার পার্ট তো অলমোস্ট সেমি থাকে, মাঝখানে বডিটাতে আপনার ভেতরে যে আছে সেইগুলো তো অনেক সময় চেঞ্জ হয়, ইনার পেজটা চেঞ্জ হয়। তারপর আপনার যেটা আমাদের ওইটাকে বাদ দিয়ে যেরকম হোম পেজ বলা হয়, হোম পেজের হয়তো ক্যারাজলটা চেঞ্জ হলো বা ছবি চেঞ্জ হলো আপনার, এই তো চেঞ্জ হয়। এবার ব্যাপারটা হচ্ছে তুমি তো এতদিন কিসে কাজ করছো? তুমি নর্মাল HTML কাজ করছো, তাই তো? হ্যাঁ, নর্মাল HTML কাজ করছো, তার মানে তুমি এই কাজটাকে বারবার করেই তোমাকে করতে হচ্ছে প্রত্যেক দিনই যখন তোমার চাইছে। এবার তুমি এই কাজটাকে লেভারেজ করার সময় কি করছো? অনেক সময় তুমি তোমার হাতে তৈরি থাকা কিছু টেমপ্লেট আগে যেগুলো তৈরি করেছো তার থেকে কিছু কিছু তুলে তুমি অনেক সময় লেভারেজ করে দাও, ইউজ করে দিচ্ছি। হ্যাঁ, লেভারেজ করে দাও, তাতে কি হয় তোমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে হয়তো, কিন্তু এটাকে যদি প্রপার সিস্টেমে যদি রাখা যেত, ঠিক আছে, তোমাকে বলা হলো যে তুমি একটা টেমপ্লেট দাও, এবার তুমি দেখলে একই রকমের ডিজাইনের আমার 10টা সেকশন রয়েছে, একই জিনিসের 10 রকমের ভাবে ডিজাইনটা করা আছে। তুমি করলে কি এই কার্ড নাম্বার 1 নয়, কার্ড নাম্বার 2, কার্ড নাম্বার 3 বা কার্ড নাম্বার 4, এরকমভাবে 10 রকমের কার্ড রয়েছে। তুমি একটা কার্ড দেখে নিলে ডিজাইনে এরকম কার্ড রয়েছে, ব্যাস ওটা তুমি বসিয়ে দিলে, তোমার কার্ডসের মধ্যে থেকে একটা ডিজাইন কার্ডস বসিয়ে দিলে। তুমি ন্যাভিগেশন বারের অনেক রকম ন্যাভিগেশন রয়েছে, তার মধ্যে থেকে যে ন্যাভিগেশনটা মতো সেটা বসিয়ে দিলে। তারপরে তুমি এইভাবে যদি করো, তাহলে কি হলো, তোমার অ্যাকচুয়াল ডিজাইনটা করতে কতক্ষণ টাইম লাগবে?
মানে অনেক কম সময় লাগবে আর কি, কারণ হচ্ছে যে জিনিসগুলো আমি একই জিনিস বারবার ইউজ করতে পারবো সেগুলো তো আমার হয়েই যাচ্ছে সবগুলোতে ইউজ করা। ঠিক আছে, এবার সেই সমস্ত হয়ে যাওয়ার পর ফাইনালি কী করলে, তোমার কাছে এমন একটা সরঞ্জাম বা জিনিসপত্র রয়েছে যেটা দিয়ে তুমি একবার রেন্ডার মারলে ব্যাস জাস্ট করে তোমার পুরো HTML ক্রিয়েট হয়ে বেরিয়ে চলে এলো। তাহলে একদমই আর কি জিনিসটা ইজি হয়ে যাবে, রেডিমেড যেটাকে বলে একদম পুরো রেডিমেড প্রোডাকশন। তো রেডিমেড প্রোডাক্ট। এই রকম টাইপের প্রোডাকশন সিস্টেম তৈরি করার জন্যই অ্যাকচুয়ালি রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউ তৈরি আছে। আচ্ছা, ঠিক আছে, তো বেসিক্যালি কী হচ্ছে এইখানে মেনলি আমরা ডিজাইনিংয়ের জন্য HTML CSS অ্যাপ্লাই করছি, বাট একে কন্ডিশনালি রেন্ডার করার জন্য, প্রপার বাই অর্ডার ডেলিভার করার জন্য এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, কি কল এসে গেছিলো? না 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 স্যার, এই হঠাৎ করে পার্সোনাল হটস্পটটা দেখলাম, নেটটা চলে গেল, দিয়ে দেখলাম পার্সোনাল আপনার এটা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে। মোবাইলটা চার্জে ছিল, আবার নামিয়ে দেখলাম যে পার্সোনাল হটস্পটটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। ওকে। হ্যাঁ যেখানে ছিলেন, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। এবার তারপরে হলো লুপ। লুপের কাজ হচ্ছে কি, লুপ হচ্ছে যখনই কিনা তোমার একই কাজকে বারবার করে যখন রিপিটেটিভ করতে হয়, তখন সেক্ষেত্রে আমরা লুপের ইউজ করে থাকি। তো এখানে মেনলি ব্যাপারটা হচ্ছে কি, তোমার হয়তো একটা স্টুডেন্ট ডেটাবেস তোমাকে প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, একটা ডেটাবেস থেকে স্টুডেন্ট ডেটাগুলো তুলতে হবে, বা জেনারেলি কী হয়, আমরা বিভিন্ন রকমের যে টেবিলসগুলো তৈরি করা হয়। ঠিক আছে, টেবিলসের মধ্যে কী হয়, টেবিলসের মধ্যে তো একই রকম ডেটা সেটস পরপর পড়ে না। তো এইবার এই যে ডেটা টেবিলসের মধ্যে যে পরপর একই রকমের ডেটা যে পড়ে, যেমন কিনা স্কুলের রেজাল্ট হতে পারে, বা কোনো জায়গার এই রেটে রেলের যে ট্রাভেলার চার্জ যেগুলো বেরোয়। তো এই যে বিভিন্ন বিভিন্ন যে জিনিসগুলো হয়, যেগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় থাকে, এই জিনিসগুলোকে কি হচ্ছে, এইগুলো মেনলি কী হচ্ছে ডেটাবেসে থাকে। ডেটাবেস থেকে এই ডেটাগুলোকে প্রেজেন্ট করার জন্য আমাদের প্রিন্ট আউটে হোক বা স্ক্রিনে দেখানো হোক, টেবিলের মাধ্যমে আমরা এগুলো প্রিপেয়ার করে বার করে থাকি। তো এই সময় তখন কী হচ্ছে, আমরা জেনারেলি লুপের মাধ্যমে এই কাজগুলো করে থাকি। ইভেন শুধু তাই নয়, অনেক সময় অনেক সাইটে গিয়ে, মানে মনে করো তুমি একটা অ্যামাজনে গেছো, বা অ্যামাজন বা ফ্লিপকার্টে গেছো, তো সেখানে গিয়েও তুমি দেখতে পাচ্ছ যে তোমার একটার পর একটা তোমার সমস্ত ডেটা আসছে। ঠিক আছে, মানে ওখানে সমস্ত ডেটা তোমার শো করছে। তো এই যে যে ডেটাগুলো শো করছে, এই ডেটাগুলোই কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি ডেটাবেসে রয়েছে। এবং সেই ডেটাবেস থেকে কী হচ্ছে, এই যে ডেটাগুলো এগুলো কিন্তু অটোমেটিক্যালি রেন্ডার হচ্ছে, এবং সেই অটোমেটিক রেন্ডার করার জন্য কিন্তু এইখানে লুপসগুলোকে অ্যাপ্লাই করা হচ্ছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। ওকে, এবার রিয়েল টাইম যদি ভাবি, মানে রিয়েল লাইফে কীরকমভাবে কাজ করছে, রিয়েল লাইফে কাজ করার ব্যাপারটা হচ্ছে অনেকটা মেট্রো রেলের মতন। মানে একটা মেট্রো রেল তোমার দমদম থেকে শুরু করে কবি সুভাষ অবধি যাবে, আবার সে ফিরে আসবে, এই হচ্ছে সারাদিনের কাজ। ঠিক আছে, কারণ ওইটাই ওর লুপ, ওর বাইরেও যেতে পারবে না, যাওয়ার ক্ষমতা নেই। ওই পর্যন্তই দেওয়া আছে আর কি, মানে কবি সুভাষ পর্যন্ত রাস্তা আছে, তাই কবি সুভাষ পর্যন্ত যাবে, তার বেশি আরও যেতে পারবে না, ব্যাক করে আসবে। হ্যাঁ, আবার ব্যাক করেই চলে আসবে, এই হচ্ছে এর লুপ। মানে এর নির্দিষ্ট সীমাবদ্ধ লাইনের মধ্যেই এ ঘুরতে থাকবে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, এর মধ্যেখানে যদি ওকে থামিয়ে দেওয়া হয়, থেমে গেল। আচ্ছা,
কিন্তু ওর বাইরে যেতে পারবে না, এটা হচ্ছে main। না, এটার বাইরে যেতে পারবে না। এটা হচ্ছে রিয়েল টাইম এক্সাম্পল। তারপরে হচ্ছে ফাংশনস। ফাংশনস হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা মেনলি কী হচ্ছে, ফাংশনস হচ্ছে যখন কিনা আমরা একটা পার্টিকুলার কাজকে, মানে অনেকগুলো লাইন্স অফ প্রোগ্রাম, লুপস থাকতে পারে, কন্ডিশনস থাকতে পারে, ভ্যারিয়েবলস থাকতে পারে, হোয়াট এভার, সমস্ত জিনিসগুলোকে নিয়ে যখন আমরা একটা নামের মাধ্যমে আমরা সেটাকে প্রেজেন্ট করি, তখন সেটাকে বলা হচ্ছে ফাংশন। ফাংশনের বেসিক্যালি কী হচ্ছে, কাজ বড়, নাম ছোট, ঠিক আছে, যার মধ্যে কাজ অনেক কিছু থাকতে পারে, কিন্তু তার একটা ছোট নাম দিয়ে সেটাকে প্রেজেন্ট করার ব্যাপারটাই হচ্ছে ফাংশনস। তারপরে হচ্ছে অ্যারে অ্যান্ড অবজেক্ট, ঠিক আছে। তো এখানে অ্যারেজ বলতে বেসিক্যালি কী হচ্ছে, যখন আমরা এই ভ্যারিয়েবলস বা ডেটা টাইপস আমরা ডিক্লেয়ার করছি, সেই ভ্যারিয়েবলস ডেটা টাইপ হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডেটা হোল্ড করার জন্য। কিন্তু যদি কিনা আমরা সেই ডেটাটাকেই যদি আমরা কোনো একটা পার্টিকুলার এরিয়াতে আমরা পরপর করে যদি রাখতে চাই মাল্টিপল ডেটা, তখন সেটা হয়ে যায় অ্যারেজ। মানে বেসিক্যালি আমরা যখন টেবিল যখন জেনারেট করি বা টেবিল রো যখন আমরা ক্রিয়েট করি, তখন বেসিক্যালি কী হচ্ছে, আমাদের যেখান থেকে ডেটাটা আমরা পাই, সেই ডেটাটাকে আমরা পাই অ্যারে ফরম্যাটে। মানে হচ্ছে পরপর লাইন ওয়াইজ আমরা ডেটাটাকে রাখতে পারি। যদি তোমাকে বলি যে তোমার 5টা বন্ধুর নাম বলো, তুমি হয়তো রাম, শ্যাম, যদু, মধু এরকমভাবে কিছু নাম বলে দিলে। তো এই যে তুমি 5টা বন্ধুর নাম বললে, এই 5টা বন্ধু কী হচ্ছে, তুমি এখানে নাম দিলে ফ্রেন্ডস, এবং তুমি পরপর বন্ধুগুলোর নাম লিখে দিলে। তো এই হচ্ছে ফ্রেন্ডস, যেটা হলো গিয়ে তোমার অ্যারে। এবার যদি বলা হয় যে রামকে, তুমি বলো ও আমার বন্ধু, শ্যামকে ও আমার বন্ধু, তো মানে বন্ধু কিন্তু বন্ধুরা, তো সেই হচ্ছে বন্ধুরা যখন হচ্ছে তখন হচ্ছে অ্যারে। এবার অবজেক্ট। অবজেক্ট হচ্ছে কিছু আলাদা অথবা একই রকম পারফর্ম করার কিছু জিনিসপত্র নিয়ে যখন আমরা একটা পার্টিকুলার টাইপ রেডি করি, তখন সেটা হয় অবজেক্টস। মানে এই অবজেক্টস যে ব্যাপারটা, এটা একটা বড় জিনিস, মানে এটা শুধুমাত্র অবজেক্টস বলা ভুল হবে, এখানে অবজেক্ট ওরিয়েন্টেড বলা ভালো হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটার নির্যাস হচ্ছে অবজেক্টস একটা পার্ট, অবজেক্ট অ্যান্ড ক্লাস হচ্ছে একটা তার মেম্বার। মানে এখানে বেসিক্যালি অবজেক্ট, ক্লাস এগুলো মেম্বার, কারণ এটার মধ্যে একটা বিশাল বড় পার্ট থাকে, যেখান থেকে আমরা এর প্রথমে ক্লাস তৈরি হয়, দেন অবজেক্ট তৈরি হয়। তো প্রথমে বেসিক্যালি কী হচ্ছে, এর থেকে প্রথমে তৈরি হয় ক্লাসেস, একটা ক্লাস তৈরি হবে এবং সেই ক্লাসেরই অবজেক্ট তৈরি হয়। তারপরে তার মধ্যে মেথড থাকে, কনস্ট্রাক্টর থাকে, অনেক ইনহেরিটেন্স হয়, অনেক রকমের জিনিস থাকে। আর কিছু লিখবে? অনেক লিখে দিয়েছি। তারপরে হচ্ছে ডোম ম্যানিপুলেশন অ্যান্ড তারপরে ইভেন্ট লিস্টনার, লোকাল স্টোরেজ, এগুলো হচ্ছে সবই জাভাস্ক্রিপ্টের ফাংশনালিটির মধ্যে পড়ছে। তো ডোম ম্যানিপুলেশন, ডোম অ্যান্ড বোম মানে হচ্ছে ব্রাউজার অবজেক্ট ম্যানিপুলেশন। ডোম মানে হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট ম্যানিপুলেশন, আর বোম হচ্ছে ব্রাউজার অবজেক্ট ম্যানিপুলেশন, ব্রাউজার অবজেক্ট। ওকে, তো শর্টে ডোম অ্যান্ড বোম, ডকুমেন্ট অবজেক্ট মডেল অ্যান্ড ব্রাউজার অবজেক্ট মডেল, ঠিক আছে। ইভেন্ট লিস্টনার হচ্ছে বেসিক্যালি তোমার ইভেন্ট লিস্টনার হচ্ছে মেনলি ক্লিক, মাউস ওভার, মাউস আউট, এগুলো হচ্ছে তোমার ইভেন্টস। ওকে, অনলোড, লোড, এগুলো হচ্ছে সমস্ত ইভেন্টস। তারপরে হচ্ছে লোকাল স্টোরেজ হচ্ছে যেখানে কিনা বেসিক্যালি আমরা কিছু টেম্পোরারি ডেটা স্টোর করে রাখতে পারি ব্রাউজারের মধ্যে, সেটা হচ্ছে লোকাল স্টোরেজ প্রসেস। অ্যান্ড দেন হচ্ছে ফেচ এপিআই হচ্ছে যখন আমরা ডেটাটাকে সার্ভার থেকে কল করে আনি, তখন হচ্ছে ফেচ এপিআই। তো এই হচ্ছে অলমোস্ট জাভাস্ক্রিপ্টের
ফিচার্স যেগুলো আমরা জেনারেলি ইউজ করে থাকি। এবং এই ফিচার্সগুলোর মধ্যে বেসিক্যালি কী হচ্ছে, তোমার এই যে 8 নম্বর থেকে এই 11 নম্বর যেটা, এটা স্পেসিক্যালি তোমার জাভাস্ক্রিপ্টের ফিচার্স। এটা কিন্তু তোমার অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফিচার্স নাও হতে পারে, মানে হবেই যে তার কোনো কথা নয়, বাট নাও হতে পারে। কেন? কারণ ব্যাপারটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট একমাত্র ল্যাঙ্গুয়েজ যে কিনা ব্রাউজারে চলে, ঠিক আছে? এছাড়া অন্য ল্যাঙ্গুয়েজেস আছে যারা ব্রাউজারে চলে না, বাট ব্রাউজারে কন্টেন্ট ডেলিভার করে, ঠিক আছে? যেমন পিএইচপি বলতে পারো, বা .NET বলতে পারো, রুবি, এরকম বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো বেসিক্যালি সার্ভার সাইডে কাজ করে। পাইথন সার্ভার সাইডে কাজ করে। তো এরা বেসিক্যালি সার্ভার সাইডে কাজ করে, কিন্তু ব্রাউজারে এটা কাজ করে না। তো তার জন্য যেহেতু ব্রাউজারে কাজ করে না, সেক্ষেত্রে ডোম অ্যান্ড বোম এই পার্টটা এদের কাছে নেই। ইভেন্ট শুধু তাই নয়, ইভেন্টের যে ব্যাপারটা, এই যে ইভেন্ট লিসনার, এটাও এদের কাছে নেই। কিন্তু তাই বলে ইভেন্ট যে নেই সেটা নয়, ইভেন্টস আছে, ওখানে ইভেন্টস অন্যরকমভাবে তৈরি হয়, ঠিক আছে? বাট ওর ইভেন্টস আলাদা রকম। লোকাল স্টোরেজ এখানে যেটা ব্যাপারটা আছে, এটা হচ্ছে ব্রাউজারের পার্ট, বাট স্টোরেজ নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ হয়, সেটা ডেটাবেসের থ্রু দিয়ে করা হয়। এপিআই যে ব্যাপারটা, ফেচ এপিআই, সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আমাদের ব্যাক এন্ড থেকে যে ডেটাগুলোকে ফেচ করে আনা, সেটা হচ্ছে এপিআই পার্ট। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এইখানে অনেক কিছু জিনিস লিখে দিয়েছিল, সেটার এই সমস্ত অনেক কিছু অপশানস লিখেছে। তো অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আমাদের স্পেসিক্যালি জাভাস্ক্রিপ্টের পার্ট। বাট অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের যে পার্টটা রয়েছে, জাভাস্ক্রিপ্টের মধ্যে, জাভাস্ক্রিপ্ট নয়, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই যে 7খানা যে অপশানস দেখতে পাচ্ছ, এই 7খানা অপশানস কিন্তু অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট নয়, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই পার্ট, ঠিক আছে? যে কোনো প্রোগ্রামিং, তুমি শুধুমাত্র জাভাস্ক্রিপ্টে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করো, এই পার্টগুলো তোমার থাকবেই। আর ফাংশনসের পরেই আসছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা সব থেকে মডার্ন এবং সব থেকে ইউজফুল পার্ট অফ এভরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং এইটা আসার পর থেকে কিন্তু আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট কিন্তু একটা অন্য লেভেলে কাজ করছে, ঠিক আছে? এবং এইখানে ডোম বোম এই সমস্ত অনেক কিছু বলছে, বাট অ্যাকচুয়ালি কিছু জিনিস এখানে মিস হয়েছে। সেটা হচ্ছে কি, আমি এখানে 8 দিয়ে করছি, এখানে ডোম বোম নয়, প্রোগ্রামিং রেসপেক্টিভে বলছি। সেটা হচ্ছে লাইব্রেরিজ অ্যান্ড প্যাকেজেস। তারপরের পার্টটা হচ্ছে এখানে 9তে আমরা যাচ্ছি মডিউলস, দেন আমাদের রয়েছে ফ্রেমওয়ার্ক। এই হচ্ছে ব্যাপার। আর এপিআই ওটা কোনো পার্ট না, এপিআই হচ্ছে বেসিক্যালি আমরা যে সমস্ত সিনট্যাক্সেসগুলো অ্যাপ্লাই করি সেগুলো। আর এই যে পার্টগুলো, এগুলো হচ্ছে কমপ্লিটলি ব্রাউজার পার্ট। তো ব্রাউজার পার্টটাকে আমি আপাতত সরিয়ে দিচ্ছি, কারণ ব্রাউজার পার্ট নিয়ে আমাদের অ্যাকচুয়ালি ডিসকাস না, আমাদের ডিসকাস হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর বেস করে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যখনই তুমি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবে, তখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এই কটা স্টেপ অবশ্যই জানা দরকার। জানলে তবেই গিয়ে তুমি একটা ভালো করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি কাজ করতে পারবে, ঠিক আছে? এর মধ্যে যদি তুমি কোনো জিনিস যদি তোমার মিস হয়ে যায়, অ্যাকচুয়ালি তুমি সফটওয়্যার ডেভেলপার হতে পারবে না, ওকে? কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, অনেক জায়গায় সফটওয়্যার ডেভেলপমেন্ট শেখায়, হয়তো তোমাকে এই অবধি শেখালো, ঠিক আছে? লাইব্রেরি প্যাকেজ তুমি জানো না, মডিউলসের ব্যাপারে কোনো আইডিয়া নেই, ফ্রেমওয়ার্ক তো জানাই নেই, তাহলে তুমি কোনো প্রোগ্রামিং বা সফটওয়্যার তুমি ডেভেলপ করতেই পারবে না। কারণ এইগুলো দিয়ে সফটওয়্যার তৈরি হয় ডেফিনেটলি, বাট এগুলো সফটওয়্যারের পার্ট, এগুলো সফটওয়্যার নয়। সফটওয়্যার তখনই তৈরি হবে যখন কিনা তুমি ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবে। আর ফ্রেমওয়ার্ক নিয়ে যখন কাজ করবে, তখন এই আগের সমস্ত জিনিস সেই ফ্রেমওয়ার্কের মধ্যে ইনভলভ থাকবে। মানে বেসিক্যালি যদি দেখা যায় যে একটার পর একটা যখন আমরা লিখছি, মানে পরেরটা কিন্তু আগেরটার উপর ডিপেন্ডেন্ট, আগেরটার উপর ডিপেন্ডেন্ট, এইভাবে কিন্তু দেখতে গেলে একদম লাস্টে যেটা লেখা আছে সেটা সবার ওপর ডিপেন্ডেন্ট,
তো যে কারণে প্রত্যেকের উপর আর কি ডিপেন্ডেন্ট। তো এই কারণে ব্যাপার হচ্ছে কি একটা মডিউল তৈরি করতে গেলে লাইব্রেরি বা প্যাকেজেসের দরকার পড়বে। একটা লাইব্রেরি বা প্যাকেজেস ক্রিয়েট করতে গেলে অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা এর ব্যাপারগুলো থাকা দরকার পড়বে। এইটা হতে গেলেও এর উপরে নির্ভর করেই এই জিনিসগুলো হতে পারে। আবার এইটা করতে গেলে এর উপরে ডিপেন্ড করেই এই জিনিসটা হতে পারে। ফাংশনস করতে গেলে এর উপরে ডিপেন্ডস করে হতে পারে। তো বেসিক্যালি এই হচ্ছে ব্যাপার যে আমাদের ডিপেন্ডেন্সি লেভেলটা যদি দেখা যায় যে আমরা ফ্রেমওয়ার্ক অবধি যদি কোনো লার্নিং যদি কমপ্লিট না করতে পারি, আমাদের কোনো রকমভাবে কোনো জিনিস ডেভেলপ করা কোনো দিন সম্ভব হবে না। ঠিক আছে, সেই কারণে ব্যাপারটা হচ্ছে কি ওই তুমি যে কাজ শিখেছো ওয়েবসাইট ডিজাইনিং, ঠিক আছে, ওয়েবসাইট ডিজাইনিংয়ে তুমি এখন যে ডিজাইনিং তুমি করছো, আশা করি বুটস্ট্র্যাপ ছাড়া করছো না ডিজাইনিং? না, বুটস্ট্র্যাপ ছাড়া আপনার না। এবার বুটস্ট্র্যাপটা বেসিক্যালি কি? HTML CSS এর ফ্রেমওয়ার্ক। একটা ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, এবং নিজেও রেসপন্সিভ মোবাইল ভার্সনের ক্ষেত্রে কাজে লাগে। কারণ বেসিক্যালি কি হচ্ছে, তোমার ওখানে HTML CSS এর যা কোড দরকার হতো, যা লিখতে লাগতো বা যা তোমার স্ট্রাকচার বিল্ড করতে লাগতো, বুটস্ট্র্যাপে আপনার রেডিমেড আমরা সেটা পেয়ে যাই। বুটস্ট্র্যাপের মধ্যে তোমার রেডিমেড জিনিসগুলো পেয়ে যাচ্ছ। এবার তোমার যেটা তোমার মডিফাই করা দরকার, যেটা তোমার চেঞ্জ করা দরকার, যেটা তোমাকে আপগ্রেড করা দরকার, সেটা তুমি তোমার মতন করে নিচ্ছি, হ্যাঁ। এবং তার জন্য অবশ্যই তোমার HTML CSS এর ভালো নলেজ আছে বলেই তুমি সেটা করতে পারছো। ঠিক আছে, তো সেম ব্যাপার এখানে যখনই আমরা কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট আমরা করবো, তখন সফটওয়্যার ডেভেলপমেন্টের আগে আমাদের এতগুলো জিনিস আমার জানতে হবে। তবেই পরে গিয়ে কিন্তু আমরা এখানে একটা ফ্রেমওয়ার্ক ইউজ করব, যে ফ্রেমওয়ার্কটার মাধ্যমে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, এবার ফ্রেমওয়ার্কের মধ্যে অ্যাকচুয়ালি এবার ভাগ হয়ে গেছে, যেটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড। এটা কবে থেকে এটা এসেছে? এটা এসছে 2014 থেকে। 2014 থেকে মানে মার্কেটে সব থেকে বেশি এসেছে। তার আগেও ছিল ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, বাট সেটা এতটা ডিস্টিংগুইশ ছিল না, এতটা ভালো আলাদাভাবে করা হতো না। ফ্রন্ট এন্ড মানে কমপ্লিটলি ফ্রন্ট এন্ড, যার সঙ্গে ব্যাক এন্ডের কোনো যুক্ত নাও থাকতে পারে। আবার যেখানে ব্যাক এন্ড তো সেখানে ব্যাক এন্ড। ঠিক আছে, তো এই যে ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড, এই যে দু রকমের যে ফ্রেমওয়ার্ক এখন এসছে, যার জন্য আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে এখন ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক যদি আমরা বলি, সেটা হচ্ছে রিয়াক্ট, অ্যাঙ্গুলার, ভিউ। ঠিক আছে, রিয়াক্টকে কখনো কখনো লাইব্রেরিজের মধ্যেও ধরা হয়, কিন্তু অ্যাঙ্গুলার কমপ্লিটলি ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, ভিউ সেটাও লাইব্রেরিও বলা যায়, আবার ফ্রেমওয়ার্কও বলা যায়। ঠিক আছে, কিন্তু অ্যাঙ্গুলার কমপ্লিটলি ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। ব্যাক এন্ড ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে ব্যাক এন্ডে আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই অ্যাপ্লাই করবো না কেন, তার জন্য আমাদের তাদের নিজস্ব ফ্রেমওয়ার্ক রয়েছে ব্যাক এন্ডে। ঠিক আছে, যদি আমরা জাভাস্ক্রিপ্টের ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক ইউজ করি, তাহলে সেখানে রয়েছে এক্সপ্রেস রয়েছে, নেস্ট রয়েছে, এরকম বিভিন্ন টাইপের নামের রয়েছে। অ্যাডোনিস বলে একটা ফ্রেমওয়ার্ক আছে। তো বিভিন্ন রকমের ফ্রেমওয়ার্ক আছে। তো এবার বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক আছে, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক আছে। শুধুমাত্র জাভাস্ক্রিপ্টেরই ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক দেখা যায়। এছাড়া আমাদের অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক সেভাবে দেখা যায়। কিন্তু তাই বলে এই নয় যে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক নেই। যেমন তুমি জাভা যদি ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক খোঁজো পেয়ে যাবে, পাইথনে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক খুঁজলে পেয়ে যাবে, ইভেন PHPতেও যদি ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক খোঁজা হয় তাও হয়তো পাওয়া যাবে। কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক বলতে যেখানে আমাদের HTML CSS জাভাস্ক্রিপ্ট রেন্ডার হয়। কিন্তু এবার ব্যাপার হচ্ছে কি, HTML CSS জাভাস্ক্রিপ্ট ইটসেলফ নিজে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, এবং এবার ব্যাপার হচ্ছে কি, তোমাকে HTML CSS পার্টটাকে রেন্ডার করাবার জন্য কিছু কিছু ডেভেলপার আছে যারা পাগলের মতন ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক বানায় তাদের নিজস্ব ফেভারিট ল্যাঙ্গুয়েজের উপর বেস করে। কিন্তু তার জন্য অবশ্যই HTML CSS জাভাস্ক্রিপ্টের নলেজ থাকা দরকার, তবে কি সেই পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক বানানো সম্ভব। কারণ ফ্রন্ট এন্ড মিনিংস, ফ্রন্ট এন্ড মানেই হচ্ছে HTML CSS জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এই জিনিসগুলোর ওপর বেস করে এবার আমাদের কাজ হয়। আমাদের এটা হচ্ছে সফটওয়্যার প্রোগ্রামিংয়ের পুরো ওভারভিউ। ফান্ডামেন্টালস বা ওভারভিউ। এবার ব্যাপার হচ্ছে আমরা এটাকে কাজ করবো করে। আমি এখানে app.js বলে আমি এখানে জাভাস্ক্রিপ্টের একটা ফাইল নিলাম।
এবার বেসিক্যালি কী হচ্ছে, তুমি যে এনভায়রনমেন্টের উপর কাজ করবে, যে কোনো এনভায়রনমেন্টের উপর কাজ করবে, তার নির্দিষ্ট একটা কোড লেখার এবং কোড এক্সিকিউট করার একটা নির্দিষ্ট টুল আছে। ঠিক আছে, কোড লেখার জন্য তোমাকে একটা পার্টিকুলার যে এনভায়রনমেন্টে তুমি যে কোডটা চালাবে সেই এনভায়রনমেন্টেরই নাম অনুযায়ী, তার এক্সটেনশন অনুযায়ী ফাইল ক্রিয়েট করতে হবে, এবং সেই ফাইলের মধ্যে তোমার সেই পার্টিকুলার প্রোগ্রামিং লিখতে হবে যেটা তোমার সেই পার্টিকুলার প্রোগ্রাম রান করতে পারে। ঠিক আছে, তো এবার বেসিক্যালি কী হচ্ছে, আমি এখানে আগের দিন লিখেছিলাম কনসোল ডট লগ। এবার এই যে কনসোল ডট লগ যেটা লেখা হয়েছে, এখানে লেখা হ্যালো ওয়ার্ল্ড। ওকে, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড। এবার এই যে হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে, এটা একটা বলতে গেলে মানে আগেকার দিনে যখন আমরা সি প্লাস প্লাস শিখতাম, এটাই একটা ক্লাস ছিল, হ্যালো ওয়ার্ল্ড ক্লাস, মানে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং করা। তো এবার এই হ্যালো ওয়ার্ল্ডের যে ব্যাপারটা, এটাকে চালাবার জন্য মানে বেসিক্যালি কী হচ্ছে, এই হ্যালো ওয়ার্ল্ড লেখার জন্য আমরা এখানে জাস্ট কনসোল ডট লগ লিখলাম। কনসোল হচ্ছে বেসিক্যালি কোথাও কনসোল বলে ক্লাস রয়েছে, এবং লগ হচ্ছে ফাংশন যার মধ্যে আমরা একটা ডেটা বসালাম। এবার এই ডেটাটাকে আমরা চালাবো এই পার্টিকুলার টার্মিনালে, মানে বেসিক্যালি এখানে টার্মিনাল লেখা আছে, টার্মিনালে চালাবো। টার্মিনাল মানে হচ্ছে কমান্ড প্রম্পট। তুমি যদি উইন্ডোজ ইউজ করো তাহলে কমান্ড প্রম্পট, যদিও তোমার এটা এখানে টার্মিনালই আসবে বিএস কোডের মধ্যে। নোড করে এখানে অ্যাপ ডট জেএস, আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসলো কনসোলে আউটপুটে। ঠিক আছে, এটা হচ্ছে কনসোল আউটপুট। এই কনসোল আউটপুটটা বেসিক্যালি পেতে গেলে আমাদের এই যে নোড বলে যে কথাটা লিখলাম, এটা হচ্ছে নোড জেএস এনভায়রনমেন্ট, যেটা আমাদের ইনস্টল করতে হবে আমাদের সিস্টেমে। ঠিক আছে, তো তার জন্য নোড জেএস ডট অর্গ, এখান থেকে তোমাকে নোড এলটিএস ভার্সন ডাউনলোড করতে হবে আর ইনস্টল করতে হবে, জাস্ট নর্মাল সফটওয়্যার যেমন ইনস্টল করে সেরকমভাবে। ঠিক আছে, এর জন্য তোমাকে স্পেশালিটি কিছু করতে হবে না, জাস্ট নোড জেএস ইনস্টল করবে, হয়ে যাবে কাজ। এবার ব্যাপারটা হচ্ছে কি, হোয়াই নোড জেএস, কেন নোড জেএস আমরা ইনস্টল করছি? কারণ ব্যাপারটা হচ্ছে, আমরা যখনই কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজকর্ম করি, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যতক্ষণ কিনা মেশিনের এই যে কালো জায়গায় যতক্ষণ না রান করবে, ততক্ষণ সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কখনো সিস্টেম লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হবে না, মানে সেটা সার্ভার সাইডে গিয়ে কাজ করবে না। ফ্রন্টে মানে ফ্রন্টে আমি দেখতে পাবো না সেটাকে। না, ফ্রন্টে তো দেখতেই পাচ্ছি জাভাস্ক্রিপ্ট। এইটা না মানে আপনার মানে ব্রাউজারে, মানে বেসিক্যালি ব্রাউজারে কি আপনার মানে ফ্রন্ট বলতে আই মিন ব্রাউজারে আর কি, মানে গুগল বা মোজিলা যেটা দিয়ে আমি চালাই। না, ওটা আলাদা জিনিস। ফ্রন্টে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যেটা তোমার ব্রাউজারে চলছে, এবং ব্রাউজারে চলতে গেলে কি হচ্ছে, তোমার ব্রাউজারই ইটসেলফ একটা কম্পাইলার। আমি একদিন বলেছিলাম, ব্রাউজারই ইটসেলফ একটা সফটওয়্যার বা কম্পাইলার, যে কিনা তোমার কোডটাকে ব্রাউজারে রান করাচ্ছে। ঠিক আছে, কিন্তু এবার বেসিক্যালি কী হচ্ছে, ওই সেম কোডটাই যে তোমার মেশিনের ভেতরে যদি রান করাতে হয়, তাহলে তো তোমার মেশিনের ভেতরে তো কোনো কম্পাইলার বা রানার তো দরকার পড়বে। এখানে সে কম্পাইলারটা জেএস হিসেবে কাজ করে। হ্যাঁ, এবার এখানে কম্পাইলার যেটা হচ্ছে সেটা হচ্ছে নোড জেএস। নোড জেএস বেসিক্যালি কী করছে, তোমার সিস্টেম লেভেলে তোমার জাভাস্ক্রিপ্ট কোডটাকে রান করাবার জায়গা দিচ্ছে। ঠিক আছে, মানে তোমার কোড ল্যাঙ্গুয়েজ সেম, বাট তার আউটপুট দুটো আলাদা আলাদা জায়গায়। যখন তুমি ওটাকে HTML এ এমবেড করে তুমি কোডটা চালাচ্ছ, তখন সেটা তোমার চলছে ব্রাউজারে, আর যখন তুমি এটাকে ইন্ডিভিজুয়ালি তুমি সিস্টেমে চালাচ্ছ, তখন তুমি তার জন্য নোড কমান্ড লাইনের হেল্প নিচ্ছ। ঠিক আছে, তো নোড কমান্ড লাইন যখনই তুমি হেল্প নিচ্ছ, তখন তুমি এর আউটপুটটা দেখতে পাচ্ছ। ওকে, আন্ডারস্ট্যান্ড? এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার আমরা প্রোগ্রামটা লেখা শুরু করবো কী করে? অবশ্যই আমরা যখনই প্রথমে কাজ শুরু করব, তখন আমাদের লাগবে ভ্যারিয়েবলস। আচ্ছা, প্রথমে আমাদের লাগবে ভ্যারিয়েবলস, অ্যান্ড অবশ্যই তার জন্য লাগবে ডেটা টাইপস কিছু না কিছু। আচ্ছা, যদি সেখানে কোনো রকম আমাদের মাল্টিপল টাইপের কিছু যদি আমার দরকার পড়ে, সেখানে থাকবে আমাদের অপারেটরস। আর যদি কোনো রকম লজিক্স আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের লাগবে কন্ডিশনস। ঠিক আছে, তো আপাতত এই অবধি থাক, লুপ আর আপাতত যাচ্ছি না। ঠিক আছে, তো এবার হচ্ছে কি, আমাদের এখানে লুপসের কন্ডিশনে যাচ্ছি না। এবার আমরা করছি কি, প্রথমে আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে গেলে জাভাস্ক্রিপ্টে ভার বলে সিনট্যাক্স রয়েছে, যেখানে আমরা ভার নাম্বার দিয়ে আমরা এইভাবে নাম্বার ইনফরমেশনসগুলো আমরা সেট করতে পারছি। ঠিক আছে, এখানে বেসিক্যালি কী হচ্ছে, নাম্বার 1 নাম্বার 2 কী হতে পারে, যখন আমরা এখানে প্লাস সাইন
যখন আমরা প্লাস সাইন অ্যাপ্লাই করলাম তখন প্লাস হবে, যখন মাইনাস সাইন অ্যাপ্লাই করলাম তখন মাইনাস হবে, যখন মাল্টিপ্লাই সাইন অ্যাপ্লাই করা হলো তখন মাল্টিপ্লাই হবে, যখন কিনা আমরা এখানে এটা করলাম ডিভাইড করলাম তখন ডিভাইড হবে। এটা মানে হচ্ছে এটা হচ্ছে কি বলে রুট, ঠিক আছে, রুট সাইন মানে এটাকে এক্সপোনেনশিয়াল মানে সিনট্যাক্স বলা হয়। বেসিক্যালি আপনার টু দি স্কোয়ার যেটা ছিল সেরকম টাইপের 5 স্কোয়ার 5 স্কোয়ার। আচ্ছা 5 রুট 2 বা টু দি 5 টু দি পাওয়ার 2, ঠিক আছে। এরপরে হচ্ছে মডুলাস পার্সেন্টেজ, মানে এটা পার্সেন্টেজ ঠিক নয়, এটাকে বলা হয় মডুলাস, মানে ভাগশেষ, মানে এখান থেকে আমরা যেটা পাবো সেটা ভাগশেষটাকে শুধু দেখতে পাবো। আর এটা হচ্ছে কি আমাদের অ্যাডিশনাল, মানে ইকুয়াল অ্যাডিশনাল, মানে এটাকে বলা যায় ইনক্রিমেন্টাল, ঠিক আছে। দেখা যাক এবার কি আউটপুটটা দাঁড়াচ্ছে। পরপর আউটপুটগুলো দেখি। প্রথম আউটপুট হচ্ছে সাম, ঠিক আছে, যেটা 5 + 2 করলে কত বেরোচ্ছে? 7 বেরোচ্ছে। মাইনাস করলে 3 বেরোচ্ছে, হ্যাঁ 7 হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তারপরে মাল্টিপ্লাই করলে 10 হচ্ছে, ডিভাইড করলে 2.5 ডেফিনেটলি, ঠিক আছে। তারপরে 5 5 25, তাই না? 5 5 25 এক্সপোনেনশিয়াল, তো 5 5 25, হ্যাঁ 5 5 25 5 টু দি পাওয়ার 2, তো 5 5 25। তারপরে কি হচ্ছে ভাগশেষ, ভাগ করলে কি হবে? 5কে 2 দিয়ে ভাগ করলে কি হবে? 5 2 দুগুণে 4, 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, আর কি পড়ে থাকবে 4 এর পরে? 2 দুগুণে 4 5 1 করে থাকবে, 1 পড়ে থাকবে, সেই জন্য এখানে 1 শো করছে, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে কি প্রথম যে ভ্যালুটা রয়েছে 1, ঠিক আছে, 1 এর এই নাম্বার 1 প্লাস 2, মানে বেসিক্যালি এটার অ্যাকচুয়াল জিনিসটা দাঁড়াচ্ছে নাম 1 প্লাস 2, এই হচ্ছে এইটা লিখলে যা হয় সেই জিনিসটাই শর্টের লেখা ছিল এইভাবে। আচ্ছা, যার জন্য এখানে তুমি 7টা দেখতে পেলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে বেসিক্যালি তোমার প্রোগ্রামসের সঙ্গে অপারেটরস কাজ করছে, ঠিক আছে। আচ্ছা কিন্তু আমাকে একটা যে বলুন স্যার, সেটা হলো যে এখানে যখন 5 5 25 দিয়েছে, তো স্যার এটা 5 5 25 দিল, 2 দুগুণে 4টা দিল না, কিসের জন্য? এটা অনলি কি নাম্বার 1টা যেহেতু নিয়েছে সেই হিসাবে? এটার যখনই ইউজ করা হয় না, এটার মানেই হচ্ছে তোমার ভাগশেষ বার হবে, ভাগফল নেই, ভাগফল হবে না। ভাগফল হচ্ছে ম্যাক্সিমাম তোমার যতটা যাবে সেটা তোমার ভাগশেষে বেরিয়ে গেছে, ঠিক আছে। এখানে ভাগশেষ কি আছে? 2 অবধি যাচ্ছে, 2.5, মানে বেসিক্যালি কি হচ্ছে পয়েন্ট বসালে পরে একটা 0 অ্যাড হয়, তাই না? হ্যাঁ 0 অ্যাড হয়, 0 যেই অ্যাড হলো, এবার 5 দিয়ে 2 দিয়ে হ্যাঁ 5 দুগুণে 10, মানে 5 বসালাম ওইদিকে, আর দুদিকে 2 দিয়ে 10কে ভাগ করলে কত হয়? 5 দুগুণে 10, তো এইভাবে 2.5 হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো বেসিক্যালি 5.2-তে মিলে গেল তোমার ভাগ করলে ভাগফলটা মিলে গেল, 0 হয়ে গেল। এইটা করলে কি হচ্ছে? ভাগফল তো মিলে যাচ্ছে, হ্যাঁ 2.5 ভাষা মানে হচ্ছে ভাগফল তোমার মিলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে কি হচ্ছে? ভাগফল মিলছে না, এখানে ভাগফল না মিলিয়ে ম্যাক্সিমাম যতদূর গেছে সেই অবধি তোমাকে দেখাচ্ছে, মানে 2 দুগুণে 4, 2 বেরিয়ে গেছে, এবার 4 বসানো হয়ে গেছে, 1 পড়ে রয়েছে, আচ্ছা এবার 1 পড়ে আছে, সেই 1টা দেখাচ্ছে, 1 পড়ে আছে, সেই ভাগশেষ সাইনটা হচ্ছে এটা, ঠিক আছে। 1 পড়ে আছে হাতে, এবার 1-এর সঙ্গে কি করবে বলো? কিছু বসাবে নাকি একই দেখি দেবো? না না না, আমি একেরটা বলিনি, আমি বললাম আপনার এই যে 25 বেরিয়েছে না, 5 5 25, আমি এইটা বলছি নাম্বার 1 আপনার এইটা যেটা, হ্যাঁ নাম্বার 1 এর সাথে আপনার দুটো স্টার্ট ইন, এইটা বলছি আপনার যে এটা 5 5 25 হলো, তো আপনার 2 মানে 5 5 25 কি হিসাবে নিল? 2 দুগুণে 4টা কেন নিল না? অ্যাকচুয়ালি 2 দুগুণে 4, 2 দুগুণে 4টা তো শো করবে না, না ওটা তো ইন্টারনালি, ওটা তো ইন্টারনালি। আর এখানে তো তোমার 5 5 25 সেটাও তো ইন্টারনালি হয়েছে। তোমার অ্যাকচুয়ালি সাইনটা কিরকম দাঁড়াবে? 5 ছোট করে 5 কি করে দেখাবো, 2 দেখাবো কি করে, বুঝতে পারছো? হ্যাঁ এটা বুঝতে পারলাম, এখানে 5 টু দি পাওয়ার 2 করলে পরে এবার এটাকে যখন প্রেজেন্ট করা হয় তখন 5 × 5, হ্যাঁ
এইভাবে হয় না, হ্যাঁ 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 তারপরে যা ভাগফল বেরোবে, তো সেইটাই হচ্ছে 5/25। হ্যাঁ। সেই হিসাবে এক্সপোনেনশিয়াল, এটা হচ্ছে, এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল এক্সপোনেনশিয়াল অপশন, আচ্ছা ঠিক আছে। আর এটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে আচ্ছা একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল সিনট্যাক্স, এটা হচ্ছে মডুলাস সিনট্যাক্স, এটাকে মডুলাস সিনট্যাক্স বলে, এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল সিনট্যাক্স, মানে প্রোগ্রামিংয়ের ভাষায়, ঠিক আছে। আর এটা হচ্ছে ইনক্রিমেন্ট ইকুয়াল। ইনক্রিমেন্ট ইকুয়াল মানে হচ্ছে তোমার নাম্বারের সঙ্গে নাম্বার প্লাস 2, যেটা এক কি লাইনে, যেটা যেটা ফার্স্টে হয়েছিল ওটাই আর কি আপনার লাস্টে রয়েছে, জিনিসটা just এটা আলাদা করে। হ্যাঁ। তো এটা হচ্ছে এই যে ইনক্রিমেন্টাল 2, সরি ইনক্রিমেন্টাল, এটা হচ্ছে ডিক্রিমেন্টাল। এইটা লিখলে পরে পরের লাইনটা আসবে, মানে এই এই লাইনে যা দাঁড়াবে, এই অ্যান্সারটা দাঁড়িয়েছিল সেই অ্যান্সারটা এইটা লিখলে হবে, ঠিক আচ্ছা আছে। মাল্টিপ্লাই করলে এখানে যেমন মাল্টিপ্লাই যে রেজাল্ট বেরিয়েছিল সেটা এখানে বেরোবে, এইটা করলে যার রেজাল্ট এখানে বেরিয়েছিল সেটা এখানে বেরোবে, এইভাবেই এই পরের পার্টগুলো আচ্ছা রিভাইজ হতে পারে, ঠিক আছে। আচ্ছা। তো এই হচ্ছে বেসিক্যালি প্রোগ্রামিং। ইন্টারেস্টিং না জিনিসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই, মানে নিজে থেকে যেহেতু সবটা করে দিচ্ছে, মানে আমি যদি ঠিকঠাক লজিকটা দিইও নিজে থেকে সবটা করে দেবে, আমাদের সেটা দিয়ে মাথা ঘামাতে হবে। নিজে থেকে করে দেবে বলতে বেসিক্যালি এটা তো অবশ্যই মাথা কামানোর জিনিস। মানে মাথা ঘামানো বলতে আমি আর কি ওখানে মানে আপনার কনসোল ডাউন লগে আমি কোনটার সাথে কোনটা যোগ করতে চাইছি বা গুণ করতে চাইছি ওটা লিখে দিলে আউটপুটটাও দিয়ে দেবো। হ্যাঁ, এবার এই যে আউটপুটটা যে দেওয়ার যে ব্যাপারটা, সেটা আসছে অ্যাকচুয়ালি একটাই কারণে, যে তুমি এখানে কন্ডিশনসটাকে সেইভাবে সেট হচ্ছে, অ্যাপ্লাই করেছি আমি, মানে এখানে বেসিক্যালি অপারেটর অ্যাপ্লাই হয়েছে, কন্ডিশন এখনো অ্যাপ্লাই Operator। সেভাবে হয়নি, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অপারেটর ইউজ হয়েছে। নাম্বার এর অ্যাপ্লাই সাথে হয়েছে। এটা গুণ করতে হবে, এর সাথে এটা ভাগ করতে হবে, এর সাথে এটা যোগ করতে হবে। এবার হচ্ছে কন্ডিশনস। কন্ডিশনস কীরকম? কন্ডিশনস হচ্ছে যেমন কিনা এখানে তোমার কাছে যখন তুমি মেট্রোতে চড়ো, মেট্রোতে চড়ার সময় কী হচ্ছে, বিভিন্ন রকমের তোমার স্ল্যাব রয়েছে না, হ্যাঁ 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 5 টাকা আছে কি আদৌ জানি না, ওটা নেই, 10 ঠিক আছে, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা অবধি হয়তো হয়ে গেছে স্ল্যাব। তো এবার যে যে ব্যাপারটা রয়েছে, এবার কী হচ্ছে, তুমি ফার্স্ট জন যেতে গেলে তোমার 10 টাকা পড়ছে, সেকেন্ড জন যেতে গেলে তোমার 20 টাকা পড়বে, থার্ড জন যেতে গেলে তোমার 30 টাকা পড়বে। এরমভাবে তোমার বিভিন্ন রকম জোন ভাগ রয়েছে, এবার সেই হিসেবে তোমার ভাড়াও রয়েছে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে জোন ওয়াইজ যে তোমার ভাড়াটা রয়েছে, এবার বেসিক্যালি কী হচ্ছে, এখানে কন্ডিশনস হচ্ছে ভার ফেয়ার, তুমি যেটা পে করবে তুমি সেই হিসাবে জার্নি করতে পারবে। তাহলে ইফ ফেয়ার ইকুয়াল টু 10 যদি হয়, তাহলে এখানে আমরা লগের মধ্যে লিখে দিতে পারি ইউ ক্যান ট্রাভেল আপ টু ফার্স্ট জোন, ঠিক আছে। আচ্ছা তুমি এটা দিলে এলস ইফ, মানে এটা তুমি দিতে পারলে, বাট তোমার কাছে ওই একটা জোন অবধি তোমার যাওয়ার অপশান রয়েছে, তারপর আর যাওয়ার অপশান নেই। তাহলে এখানে তুমি ইফের পরই সঙ্গে সঙ্গে তুমি এলস করে দাও, তাহলে কি হচ্ছে, আচ্ছা ইউ ক্যান নট ট্রাভেল, ইউ ক্যান নট, আচ্ছা ঠিক আছে। মানে এখানে তুমি আপ টু আর কোনো গল্পই নেই, তোমার 10 টাকা তুমি দাও চলো, না দিলে যেতে হবে না, ঠিক আছে। আচ্ছা এখানে বেসিক্যালি ফার্স্ট জোনেরও গল্প নেই, এখানে ইউ ক্যান ট্রাভেল, যদি তোমার এটা যদি থাকে তাহলে তুমি ট্রাভেল। আর যদি তুমি 10 টাকা যদি না থাকে, বা তুমি বলছো 11 টাকা দেবো, যেতে পারবে? এবার বলছো না 11 টাকায় তুমি যাবে না, হ্যাঁ 11 টাকা দিলে যেতে পারবে না, তোমাকে 10 টাকা দিতে হবে। 10 টাকা দিতে হবে, কমও দিতে হবে না, বেশি দিতে হবে না, কারণ এখানে 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 বেসিক্যালি কী করেছি, ডবল ইকুয়াল বসেছি, তার মানে বেসিক্যালি তোমাকে এক্স্যাক্ট ওই ভাড়াটাই দিতে হবে, তোমাকে 11 টাকা দিলেও আমি তোমাকে যেতে দেবো না, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো ওটা আচ্ছা এবার তুমি ভাবছো যে আমার কাছে তো 11 টাকা রয়েছে, তো আমি 11 টাকা দিচ্ছি, কেন যেতে পারবো না? ও বলছে আমার রুলসই আছে, আমি তোমাকে 10 টাকা টিকিট দেবো, তুমি 10 টাকা টিকিট নাও যাও, তুমি আমাকে 11 টাকা দিলে আমি দেবো কোথা দিই, ঠিক আছে। হুম। টিকিট কাউন্টার বলে না মাঝে মাঝে,
যে হ্যাঁ, খুচরো দিন, খুচরো না দিলে আমি দেবো কী করে, হ্যাঁ। এরকম অবস্থা। এবার একজন বললো কি, না তুমি 10 টাকার উপরে যা দেবে আমি নিয়ে নেবো, ঠিক আছে, 10 টাকার উপরে যা দেবে, সরি 10 টাকার নিচে কেন, 10 টাকার উপরে যা দেবে, 10 টাকা আমি নিয়ে নাও। 10 টাকার উপরে যা দেবে তখনই বললো যে হ্যাঁ হ্যাঁ তুমি চলে যাও, কোনো তুমি অসুবিধা নেই। তুমি যে তুমি যেতে পারবে। হ্যাঁ, ও টিকিটের ভাড়া যাই হোক না কেন, আমার কাছে 1 টাকা 2 টাকা থাকুক, অসুবিধা নেই, তুমি চলে যাও, ঠিক আছে। আচ্ছা। কিন্তু কোনোভাবে যদি তুমি 10 টাকা নিয়েও যদি বলে যে কি আমাকে যেতে দেবে, বলে না না হবে না, 10 টাকা দিয়েও তুমি যদি বলে যেতে পারবে, বলে না না হবে না, এটা হচ্ছে সরকারি অফিসার, বলছে আমাকে 1 টাকা এক্সট্রা দিতেই হবে, তো ভাড়া তো 10 টাকাই, ভাড়া, হ্যাঁ, ভাড়া তো 10 টাকাই, কিন্তু 1 টাকা আমার পকেটে থাকবে, পকেটে থাকবে, একটা আমার পকেটে থাকবে। ঠিক আছে। পকেটে না থাকলে আমি দেবো না টিকিট। পকেটে না থাকলে ঠিক আছে। এবার ইন্সপেকশন এসেছে, বলছে এই 10 টাকা থাকলে নিতে হবে, এবার বলছে হ্যাঁ ঠিক আছে 10 টাকা দিলে পাঠিয়ে দেবো। তখন কি হচ্ছে, গ্রেটার দ্যান ইকুয়াল বসাতে হচ্ছে। আচ্ছা। ইন্সপেকশন এসেছিল তখন মাঝে মধ্যে 1 টাকা 2 টাকা দাবি করতো, হ্যাঁ, কিন্তু ধরা পড়ার জন্য এবার তার জন্য আর কি। বলছে ঠিক আছে 10 টাকা পেলেও দিয়ে দেবো টিকিট। ওকে, এই হচ্ছে লজিক্যাল পার্ট। এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার হচ্ছে আমরা মেট্রো ট্রাভেলে আসি। মেট্রো ট্রাভেলে বলছে যে আমরা এক একটা জন্য এক এক রকমভাবে চলবো, হুম। যা ইচ্ছা। এবার এই ক্ষেত্রে কী করছি, এবার এখানে ফেয়ার সেট করছি জোন ওয়াইজ, ঠিক আছে। যদি কিনা আমাদের এইখানে লেস দ্যান ইকুয়াল 10 হয়, ঠিক আছে, যদি আচ্ছা, লেস দ্যান ইকুয়াল মানে কি আপনার 10 বা 10-এর নিচে? 10 বা 10-এর নিচে যদি হয়, তাহলে সেক্ষেত্রে ট্রাভেল করতে দেবে। 10-এর নিচে হলে না, যদি বেস ফেয়ার 10 টাকা হয় তাহলে তোর ট্রাভেল করতে দেবে না। দেবে না, তাহলে এখানে বলো যে ইউ ক্যান ট্রাভেল, ইউ ক্যান নট ট্রাভেল। ট্রাভেল। ফার্স্টেই তুমি লজিক দিয়ে দিলে যে 10 টাকা, 10 টাকা, মিনিমাম 10 দিতেই হবে, তার নিচে হলে আমি ট্রাভেল করতে দেবো না। হ্যাঁ 10 টাকা দিলে তবে ট্রাভেল হবে, কিন্তু তাছাড়া আমি কিছু কথাই শুনবো না আর উত্তর দেবো না। এখানে প্রথম কথা হচ্ছে উত্তরই দেবে না, হুম। ঠিক আছে। 10 টাকা মানে 10 টাকার কমে হলে তবুও কিছু বলতো, 10 টাকা দেখালে ও কোনো কথা নেই। আর 10 টাকার কমে যেই টাকা দেখিয়েছে সঙ্গে সঙ্গে বলছে ইউ ক্যান নট ট্রাভেল, ঠিক আছে, আচ্ছা। ইউ ক্যান নট ট্রাভেল। এবার ব্যাপারটা হচ্ছে কি, এখানে এলস ইফ লাগাচ্ছি, এবার কি করছি, ফেয়ার এখানে ইকুয়াল 10 যদি হয়, যদি ইকুয়াল 10 যদি হয়, তখন কি বলা হচ্ছে, ট্রাভেল ইউ ক্যান ট্রাভেল আপ টু ফার্স্ট জন, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এখানে 10 টাকার কমে দেখিয়েছে তো বলেছে যেতে দেবে না, যেই 10 টাকা দেখানো হয়েছে সঙ্গে সঙ্গে বলছে ইউ ক্যান ট্রাভেল আপ টু ফার্স্ট জন, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এটা কীরকম দেওয়া হলো, তোমার নিচে থেকে স্টার্ট করা হলো, নিচের মধ্যে বলা হলো যে তোমার 10 টাকার কম থাকলে তুমি যেতে পারবে না, এটা ফার্স্টেই বলে দিলাম। এবার যদি 10 টাকা থাকে তাহলেই তুমি যেতে পারবে, ফার্স্ট জন অব্দি যেতে পারবে। তারপরে তুমি বললে এলস ইফ নেক্সট ফেয়ার হচ্ছে তোমার 20 টাকা, যদি তোমার নেক্সট ফেয়ার 20 টাকা হয় সেকেন্ড জন পর্যন্ত আমি যেতে পারবো, তাহলে তুমি সেকেন্ড জন পর্যন্ত যেতে পারো, ঠিক আছে। তাহলে ইউ ক্যান ট্রাভেল আপ টু ফার্স্ট সেকেন্ড জোন, ঠিক আছে। এবার কেউ বলছে আমার কাছে 15 টাকা আছে, আচ্ছা। এবার কেউ বলছে আমার কাছে 15 টাকা আছে, নো অ্যান্সার,
15 টাকা থাকলে কোনো অ্যান্সার নেই। কোনো answer নেই। কী করবো 15 টাকা নিয়ে, আমি করবোটা কি? কোনো অ্যান্সার নেই। হয় 20 টাকা দাও, নয় 10 টাকা দাও। 10, হ্যাঁ তাহলে বেসিক্যালি যদি সেকেন্ড জনে যেতে হয় 20 টাকা দিতে হবে। আর না হয় তোমাকে ফার্স্ট জনে থাকতে হবে। ফার্স্ট জনের জন্য টিকিট কাটতে হবে। তোমার কাছে ওয়ালেটে যাই টাকা থাকুক না কেন, সেই দিয়ে তোমার কিছু হবে না। তোমার ফেয়ার 10 টাকা, 20 টাকা, 30 টাকা এরকমভাবে রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার তুমি বলছো না, এবার তোমাকে অ্যান্সার দিতে হবে, কারণ তুমি ওকে ফেয়ার না বললে ও দেবে কী করে টাকা, তাই না? তুমি 15 টাকা বলে দিলে, এবার ও কোনো অ্যান্সার দিচ্ছে না, তুমি তাহলে কী ভাববে? এ বাবা, কোনো অ্যান্সার দেয় না কেন? কিছু তো বলুক, নাহলে জানবো কী করে যে কত টাকা ভাড়া? তুমি বলে দিলে, এমন প্রোগ্রাম লিখে দিলে, এ বেসিক্যালি কী হচ্ছে, কোনো একজন লোক বসে থাকার থেকে তুমি একটা প্রোগ্রাম লিখে দিচ্ছ, প্রোগ্রামে গিয়ে ও ঢুকছে। এবার প্রোগ্রাম তো তোমাকে বলবে যে, প্রোগ্রাম তোমাকে তখনই টিকিট দেবে যখন কিনা তুমি 10 টাকা দেবে বা 20 টাকা দেবে। এবার তুমি 15 টাকা ঢোকাচ্ছ, 15 টাকা ঠেকাচ্ছ, আর ও কোনো অ্যান্সারই দিচ্ছে না, ও কোনো অ্যান্সারই দিচ্ছে না। তাহলে এটা কিন্তু গুড প্রোগ্রামিং নয়, এটা হচ্ছে ব্যাড প্রোগ্রামিং। যে ঠিক আছে, তুমি যখন টাকা দিচ্ছ তখন দিচ্ছ, কিন্তু যখন তোমার টাকা নেই, ঠিক আছে, মানে তোমার অলরেডি টাকা আছে, কিন্তু তুমি তুমি কিছু বলছো না, তার মানে বেসিক্যালি এটা খারাপ কাজ হচ্ছে। তখন বেসিক্যালি এখানে এলস অ্যাপ্লাই করতে হবে, এবং এলস অ্যাপ্লাই করে এখানে বলতে হবে কাস্টমারকে, ইউ ক্যান চুজ ফেয়ার, ফেয়ার in BTWN in between 10, 20, আপাতত 10 আর 20 আছে, তাহলে তোমাকে চুজ করতে হবে 10 বা 20-র মধ্যে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে তোমার কী আছে, যে 15 টাকা তুমি দেখালে তখন বলছো ইউ ক্যান চুজ ফেয়ার ইন বিটুইন 10 or 20, ঠিক আছে? তোমাকে এর মধ্যে কিছু একটা চুজ করতে হবে, নাহলে তোমাকে আমি টিকিট দিতে পারবো না, ঠিক আছে? তখন তুমি কি করতে পারো, তখন তুমি এখানে যে টাকাটা ভাড়ার দরকার সেটা তুমি করলে, 10 দিলে। এবার যেই তুমি 10 দিলে, সঙ্গে সঙ্গে বললো যে ঠিক আছে, তুমি ফার্স্ট জনের টিকিট পেয়ে যাবে, দিয়ে দিচ্ছে। এইভাবে হচ্ছে বেসিক্যালি লজিক অ্যাপ্লাই হচ্ছে। তার মানে বুঝতে পারছো কন্টিনিউয়াসলি প্রোগ্রাম কীভাবে ইভলভ হচ্ছে, একই জিনিস। এটা কি তোমার কাছে নতুন? ওখানে যদি ওখানে যদি আমি 12 দিই, তাহলে আপনার এখানে দেখাবে যে ইউ ক্যান চুজ ফেয়ার ইন বিটুইন 10 and 20। তুমি যে কোনো নাম্বার বসাও, ঠিক আছে? এখানে যদি তুমি 31ও বসাও, তোমাকে ওই একই কথাই বলবে, কারণ বেসিক্যালি তোমার কোনো কেসের সঙ্গে ম্যাচ করাতেই হবে। আচ্ছা, কারণ না কারোর সঙ্গে তোমাকে ম্যাচ করাতেই হবে, তবে পরে বুঝতে পারছি। কারণ ওখানে 10 আর 20 যেহেতু আছে, ওটা পেলেও আনসারটা দিয়ে দেবে, এটা থেকে এটা বা এত পর্যন্ত যাবেন, আর বাকিটা তো হচ্ছে আপনার যে ম্যাচ করাতে না পারলেও লিখে দেবে যে ওই 10 আর 20-র মধ্যে আপনাকে এই করতে হবে। এবার ব্যাপার হচ্ছে, তুমি যদি এটাকে যদি বলো যে হ্যাঁ আমি এই ভাড়া দিচ্ছি, ধর ট্রাভেল করতে পারবে না, আচ্ছা, এইখানে ঠিক আছে, ধর হবে না, ট্রাভেল করতে পারবে না, 10 টাকার কমে আবার কি ট্রাভেল করবে, এটাও বলে দিল, ঠিক আছে? কিন্তু তোমার কাছে টাকা আছে, বাট তুমি প্রপার ফেয়ার চুজ করছো না, তখন সেটা তোমাকে বলে দিতে হবে যে প্রপার ফেয়ারটা চুজ করো, তাহলে তোমাকে টিকিট দিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে ডিজিটাল গালি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো এইভাবে বেসিক্যালি তোমার প্রোগ্রাম তুমি লিখতে পারো। আচ্ছা, সফটওয়্যার ডেভেলপমেন্ট দারুণ ইন্টারেস্টিং। যদি ঠিকঠাক মতো করা হয়, তাহলে তো অবভিয়াসলি একটা মানে টোটাল পুরো কোড ইউজ করে একটা নতুন আউটপুট বের হচ্ছে বা নতুন একটা জিনিস হচ্ছে, তো সেক্ষেত্রে তো অবভিয়াসলি একটা জিনিস এস্টাবলিশ হচ্ছে বেসিক্যালি, সেক্ষেত্রে সেটা। এবার এইগুলোই হচ্ছে আস্তে আস্তে এই প্রোগ্রামিংয়ের জিনিসটা হচ্ছে এমন একটা মানে ইন্টারেস্টিং জিনিস। তুমি হয়তো
ডিজাইনিংয়ের ক্ষেত্রে তুমি যেটা বলেছিলে তোমার মোটামুটি হিস্ট্রি যে শুনলাম যে তুমি একটা কোনো সরকারি জব ট্রাই করেছিলে, তারপর সেখান থেকে এইখানে তুমি এই ডিজাইন ডেভেলপমেন্ট শিখে এখানে ঢুকেছো। কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট এমন একটা ইন্টারেস্টিং জিনিস, যার ইন্টারেস্ট মানে একবার লেগে গেলে পরে নেশা হয়ে যাবে, ছাড়তে পারবে না। মানে এ ড্র্যাগের থেকেও সাংঘাতিক নেশা আচ্ছা, সফটওয়্যার সেটাই মানে ডেভেলপমেন্ট। তখন মনে হবে যে হ্যাঁ আজকে এটা করি, কালকে ওটা করে দেখি, পরশু মানে নিত্য নতুন মানে এটা কিছু লজিক অ্যাপ্লাই করে দেখি কি হচ্ছে সেটা হ্যাঁ, I guess। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, সফটওয়্যার ডেভেলপমেন্ট এমন একটা নেশা, মানে যারা করে তারাই জানে। সফটওয়্যার ডেভেলপমেন্ট এমন একটা নেশা যার জন্য খাওয়া ঘুম সব চলে যায়, পার্সোনাল লাইফও চলে যায়, মানে সারা লাইফটাও কোডিংয়ের পেছনে দিয়ে দিতে পারে। এরকম আমার কাছে অনেক নমুনা আছে, যারা সফটওয়্যার ডেভেলপমেন্টকে দিনরাত এক করে তাদের লাইফটাও কোথায় দিয়ে মাঝখানে ফাঁকে গলে গেছে তারা নিজেরাও জানে না। ঠিক আছে, ঠিক। মানে এই সফটওয়্যার ডেভেলপমেন্ট হচ্ছে এমন একটা নেশার জিনিস। তা অবভিয়াসলি ইন্টারেস্টের জিনিস তো বটেই, তার জন্য কারণ মানুষ যেটা ফ্রন্ট এন্ডে ইউজ করছে তার পেছনে ব্যাক এন্ডে কতগুলো কি লেখা আছে সেটা তো অবভিয়াসলি সেখান থেকে সেটা প্রসেস হয়, তারপর অত লেখার পরে তারপর একটা ওখান থেকে আউটপুট বেরোচ্ছে, যেটা যারা ইউজ করছি তারা বুঝতে পারছি যে হ্যাঁ এইটা বলতে চাইছে, কিন্তু তার পেছনে অনেকটাই গল্প আছে। অ্যাকচুয়ালি মানুষ কি পছন্দ করে, মানুষ বা যে কোনো জন্তু জানোয়ার বেসিক্যালি পছন্দ করে কি, তোমার সামনে এমন কেউ রয়েছে যে কিনা তোমার মতনভাবেই কথা বলে, তোমার পছন্দের যেটা চাই সেটাই তোমাকে তোমার সঙ্গে প্রেজেন্ট করছে। এরকম কেউ যদি তুমি সঙ্গে পাও, তার সঙ্গে তোমার কথা বলতে সব থেকে বেশি ইন্টারেস্ট আসবে, ভালো লাগবে। আর এখন সব থেকে বড় জিনিস বেরিয়ে গেছে সেরকম এআই। এআই হচ্ছে ড্রাগের নেক্সট লেভেল। সফটওয়্যার ডেভেলপমেন্ট তো এমনিতেই ছিল একটা ড্রাগ, এটা হচ্ছে ড্রাগ প্রো হয়ে গেছে এআই এসে। বেসিক্যালি আমি তো নিজে তো ভালো রকম ফিল করি, এছাড়া ড্রাগ প্রো। আচ্ছা, আপনি কি কোডিং এখন এআই থেকে অনেক ইউজ করেন নাকি, মানে কোডিং অনেক কিছুই? হ্যাঁ, আমি এআই দুর্দান্ত লেভেলের ইউজ করি। ইনফ্যাক্ট এখনও আমার কাছে এআই খোলাই আছে পাশেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এআই এর লোকাল গ্লোবাল সমস্ত রকম টাইপের এআই আমি ইউজ করি। কোড জেনারেটর, ইমেজ জেনারেটর, ভিডিও জেনারেটর, অডিও জেনারেটর, সমস্ত রকম জেনারেটর আছে, প্লাস তাকে প্রোগ্রাম করা। আপনার তো ম্যাক্সিমাম সাবস্ক্রিপশন নিতে হয় নাকি আপনার, নাকি এগুলো আপনি তো মানে ফ্রি বেশি ইউজ করেন? ফ্রিতে তো মনে হয় বেশি আপনার মানে রেস্ট্রিকশনটা অনেক বেশি। কোনো রেস্ট্রিকশন নেই, শুধু মেশিনের পাওয়ার থাকলেই হবে। আচ্ছা, ঠিক আছে, তো বেসিক্যালি মেন ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে মেশিন সেই রকম পাওয়ারফুল বানাতে পারলে, যদি আমাদের কাছে টাকা যদি থাকে মেশিন পাওয়ারফুল বানাবার, সমস্ত রকম এআই মডেল লোকালি ডাউনলোড করে সব কাজ করতে পারবো। আচ্ছা, আর এমন এমন জিনিস দেবে, এমন এমন জিনিস তৈরি করে দিচ্ছে এআই, নেক্সট লেভেলের ড্রাগ। আচ্ছা, মানে সত্যি নেক্সট লেভেলের ড্রাগ, এআই নেক্সট লেভেলের ড্রাগ, কন্টেন্ট ওয়াইজ, অডিও ভিজুয়াল ওয়াইজ নেক্সট লেভেলের ট্র্যাক, সাংঘাতিক লেভেলের ট্র্যাক বেরিয়ে গেছে এআই। দিলে পরই একটা মানে আমার কত কিছু করতে হচ্ছে না, জাস্ট একটা দুটো লাইন ঠিক মতো বোঝাতে পারলেই আমার পুরো মানে যে কোনো জিনিসই আর কি দিয়ে দিচ্ছে, ব্যাপারটা এরকম। তার মানে ডিজাইনের ক্ষেত্রেও তাই, যদি টপিকটা ঠিকঠাক বোঝানো হয় তাহলে পুরো ডিজাইনটা দিয়ে দিচ্ছে। কোডিং এর ক্ষেত্রেও তাই হবে, আমি ইউজ করিনি এখনো তার জন্য, কিন্তু না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এর সঙ্গে তোমার স্ট্রাগল করতে হবে। এ তোমাকে প্রপার অ্যান্সার সবসময় দেবে তার কোনো মানে নেই, কিন্তু এর জন্য তোমাকে ট্রেন করতে হবে। মানে একটা বেসিক্যালি কী হচ্ছে, একজন মানুষ, তুমি তো মানে বিয়ে করতে চলেছ নিশ্চয়ই। এবার একজন মানুষ বেসিক্যালি কী হয়, আস্তে আস্তে নিজেকে এঙ্গেজ করতে পছন্দ করে বিভিন্ন জায়গার সঙ্গে। ঠিক আছে, সে তার নিজস্ব পার্সোনাল লাইফেই হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক, এবং যার সঙ্গে নিজেকে এঙ্গেজ করে তাকে নিজের মতন করে নিতে চায়, তাকে নিজের মতন করে নিতে চায়। এবার তুমি যাকে তোমার লাইফের সঙ্গে এঙ্গেজ করছো সে তোমার মতন হোক,
তোমার পরে যে জন্মাচ্ছে তাকেও তুমি তোমার নিজের মতন তৈরি করছো। হ্যাঁ তো হ্যাঁ এইখানে বেসিক্যালি কী হচ্ছে, সফটওয়্যার ডেভেলপমেন্টটা এমন একটা জিনিস যাকে তুমি তোমার নিজের মতন তৈরি করতে পারো। আচ্ছা তুমি যেটা চাইছো সেইভাবেই তোমাকে সে রেসপন্স করবে, সেইভাবেই সে তোমাকে তোমার উত্তরটা দেবে, ঠিক আছে? আর সেই উত্তরটাই তুমি আরও 10 জনকে দেখাতে পারবে, দেখো আমি এটা বানিয়েছি, এ আমার মতন নিয়ে আমাকে উত্তর, তোমাকে উত্তর দেবে। তুমি আমাকে যে কোশ্চেনটা করবে সেই কোশ্চেনটা তুমি একে করো, এও তোমাকে আমার মতনই উত্তর দেবে। মানে তোমার মধ্যে সেন্স অফ একটা কি বলে আমার মতো হচ্ছে ব্যাপারটা মানে এরকম থাকবে। একটা সেন্স অফ প্রাউডনেস, হ্যাঁ গ্রিড একটা আসবে যে দেখো আমি আমার মতন একজনকে তৈরি করেছি। বিশেষ করে যেমন ছেলে মেয়েকে বললে, দেখো বাবু বলে দাও তো হ্যাঁ, এই কবিতাটা, এই গানটা, এই ছড়াটা, আমিও আচ্ছা হ্যাঁ ওই রকম ও, টাইপের। তুমি একটা সিস্টেম তৈরি করে দিলে, বললে দাও বাবু বলে দাও তো, এবার বাবু বলে দিচ্ছে। আচ্ছা। এআই। সেরকম আচ্ছা ঠিক আছে, সেরকমই সেরকম ব্যাপারটা। আচ্ছা এআই হচ্ছে সেই রকম বাবু, ঠিক আছে? তুমি ওকে সেই বাবু আজকে সেই বাবুকে ট্রেন করতে পারো। তুমি তোমার মতো, আচ্ছা তুমি তোমার মতন কথাবার্তা সেট করে দাও ওর মুখে, ও ওরকম ওরকম ওকে করবে ওকে কোশ্চেন করলে ও সেই মতন উত্তর দেবে, ঠিক আছে? সেই কারণেই হচ্ছে, আমি এই কারণেই বলছি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট যত দিন যাচ্ছে, মানে মাঝে মধ্যে মনে হয় ফ্রাস্ট্রেটেড লাগে, দিন রাত এক জায়গায় এক ঘরে বসে কোড করব। কিন্তু মাঝে মধ্যে যা জিনিস বেরোচ্ছে, বা প্রত্যেক দিন যা জিনিস বেরোচ্ছে, আমরা অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার অ্যাডিক্টেড হয়ে গেছি। কতবার ভেবেছি সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজ ছেড়ে দেবো, দিয়ে কিন্তু আবার বসে বসছেন কিন্তু ছাড়তে পারি না। ফেরে করবেনই বাকি কত কিছু করার আছে। আছে, কিন্তু এটা তো নেশা, এটা তো ছাড়তে করতে পারবেন না, ও মন বসবে না তার জন্য। শুধু নেশা নয়, সেটাও পেশাও তো। নেশা আমি বলছি, মানে পেশার থেকেও তো নেশাটাকে লোকে বেশি সাংঘাতিক বলে তার জন্য। হুম তো সে কারণে আর কি, যে আপনি ওটা করতেও পারবেন না হুম তার জন্য। ডেফিনেটলি প্রথমে পেশা, মানে প্রথমে তারপরে নেশা ঠিক নয়, প্রথমে অ্যাকচুয়ালি আমাদের ছিল হবি, তারপর হয়েছে পেশা, নেশা এখন হয়ে গেছে নেশা। তার নেশা। আগে ছিল হবি, যখন প্রথম প্রথম শুরু হয়েছিল তখন হয়েছিল হবি, কোডিং করবো এরকম ব্যাপার। হ্যাঁ হবি, তারপর হয়েছে পেশা, এইখান থেকে তারপরে আর্ন করেছি, এখন হয়ে গেছে নেশা, এখন এই নিয়ে দিনরাত পড়ে থাকি। হ্যাঁ, ওটাই আর কি। এ মহা হাই লেভেলের নেশা এটা, মানে এর নেশা ছাড়াবার নয়, আর নেশা ছাড়াও যায় না। তো এইবার এই কারণের জন্য কি হচ্ছে, সফটওয়্যার ডেভেলপমেন্টের মেন হচ্ছে কি, যখন ওই যে বললো না যে ফাঁকা পাওয়া যায় না, ফাঁকা অ্যাকচুয়ালি ফাঁকা ফাঁকা হয়ে গেলে পরে তখন দুটো জিনিস খারাপ লাগে। এক হচ্ছে ইস ফাঁকা নেই, কালকে কী হবে, কাজকর্ম হবে কি হবে না। দুইভাবে কি, ফাঁকা পাওয়া গেছে ভালো হয়েছে, বাড়িতে বসে না থেকে দৌড় মারি, কোথাও ঘুরে গেড়ে আসি, ওটা করে গেছে। হ্যাঁ হ্যাঁ তাহলে কি হলো, ঠিকই বলেছেন। নেশা থেকে নেশা কেটে যায় কিছুটা। নাহলে বাড়িতে বসে থাকলে তো ল্যাপটপ খুলে বসে থাকবো, ল্যাপটপ তো হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। তো সেই হিসাবে আমরা এখানে প্রথমে কন্ডিশনাল অবধি দেখলাম। এবার এই যে কন্ডিশনাল যে পার্টটা, এখানে কী করলাম, ইফ এলস, এলস ইফ, এইগুলো আমরা দেখলাম, ঠিক আছে? এগুলো দেখ। এবার এই যে সেম জিনিসটাই, এই সেম জিনিসটাকেই আমরা একটা অপশানস আমরা রেডি করতে পারি, যেটার নাম হচ্ছে সুইচ কেস। গল্প করছি, প্রবলেম হচ্ছে না তো? না 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 না, একরকম ভাবে করলেই তো মুশকিলটা বেশি হয় স্যার। হ্যাঁ হ্যাঁ এবার এখানে কি হচ্ছে, আমরা ফেয়ার বসাচ্ছি, ওকে? এখানে আমরা ফেয়ার বসাচ্ছি। এবার হচ্ছে কি, এখানে আমরা ভ্যালু বসাচ্ছি। ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি কেস, ঠিক আছে? ভ্যালু হচ্ছে কেস। এবার এখানে এই কেসের মধ্যে আমরা এইখানে এইটাকে বসাবো, আচ্ছা প্লাস আচ্ছা ঠিক আছে? অথবা এখানে কেস 20 সেকেন্ড জোন অ্যান্ড ডিফল্ট হচ্ছে এলসের পার্টটা, এলসের পার্ট। আচ্ছা, মানে কাজ যেটা হয়েছে যে আমি মানে কোনো একটা আমাকে করতে হবে তার জন্য, ঠিক
ঠিক আছে। এবার এইখানে আমাদের আগের যে ভ্যালু ছিল সেই ভ্যালুই অ্যাজ ইট ইজ সেম থাকছে, শুধু এখানে এটা বসাচ্ছে। এবার এখানে বলছে 10 বা 20 চুজ করো, ঠিক আছে। এবার এখানে যদি 10 চুজ করি তাহলে সেক্ষেত্রে ফার্স্ট জন, যদি 20 চুজ করা হয় সেক্ষেত্রে সেকেন্ড জন, আর মাঝে যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে 20 অ্যাপ্লাই করালো, সেকেন্ড জন দেখাচ্ছে না কেন? আচ্ছা, সেকেন্ড জনও দেখিয়েছে, আবার লাস্টের এটাও বার করে দিয়েছে। সেকেন্ড জনও দিয়েছে, সেকেন্ড জনের সঙ্গে এটাকে ব্রেক করা হয়নি, কারণ এই লাইনটা ব্রেক না করলে মানে পরেরটাও দেখি একসাথে দেখিয়ে দেবে। আচ্ছা, পরেরটাও দেখতে পাবে, মানে শর্ট সার্কিট হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, এবারে এখানে ব্রেক করতে হলো, লাইনটাকে আলাদা করে দিতে হলো। আচ্ছা, তাহলে কী আছে, পরেরটা বেরোলো না। নাহলে কী হচ্ছিল, প্রথমে বলছিল সেকেন্ড জন্য যেতে পারবে, আবার তুমি বলছো হ্যাঁ একে ওই আমাদের ওই এক লাইনের মতো স্কুলের বিয়ার দিয়ে আমরা আলাদা করে দিই। তো এইভাবে বেসিক্যালি জিনিসটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবার এই হচ্ছে বেসিক্যালি তোমার সুইচ কেস হচ্ছে আর একটা লজিক্যাল অপারেটর, যেখানে তুমি ইকুয়াল সাইন দিয়ে যখন তুমি প্রোগ্রামটা লিখছো তখন সেক্ষেত্রে এইভাবে তুমি কেস সুইচ কেস অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে প্রসেস। এবার এই প্রসেসটাকে আমরা আবার সেমভাবে অ্যাপ্লাই করতে পারি আরেকটাভাবে, var out equal to logic fare fair equal 10, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কী হলো, এখানে এই জিনিসটা লিখে দিই ডাইরেক্টলি, এইটা, ঠিক আছে। এবার হচ্ছে কি এর পরের যে পার্টটা সেটা আবার এইরকমভাবে আমরা চুজ করতে পারি। এটা সেক্ষেত্রে সেকেন্ড জন হবে, ঠিক আছে। আর ফাইনালি আমরা যখন এই তিনটের ক্ষেত্রে ব্যবহার করলাম তখন এখানে এই যে কোলন এই যেটা রয়েছে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এলস পার্টের সূত্রপাত। এবার এইভাবে হয়ে গেল আমাদের পুরো এলসের পার্টটা। এবার এখান থেকে এবার আমরা লজিক অ্যাপ্লাই যেটা ছিল সেটাকেই আউটের মধ্যে স্টোর করলাম। এবার ফাইনাল আউটপুট অনুযায়ী আমাদের এখানে আউটপুট বেরোচ্ছে। এবার এটাকে যদি তুমি একটু ব্রেক করে যদি দেখাতে চাও তাহলে সেটা করতে পারো, দেখতে ভালো মানে বুঝতে একটু সুবিধা হতে পারে এইভাবে, যাতে মোটামুটি মানে আমি একই পরপরভাবে করলাম যাতে কিনা দেখে বুঝতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি এটা এক লাইনের কোড যেটাকে ভেঙে নেয় আমরা 3-4 লাইনে, ঠিক আছে। বেসিক্যালি কী হচ্ছে, এখানে যে আউটপুটটা যে লজিকে সেট হচ্ছে সেই লজিক অনুযায়ী এখানে আউটপুটে আসছে লেখাটা এবং সেটা আউটে শো করছে। এটা কোলনটাই হচ্ছে আপনার ইফ এলস এর পার্ট। এটাকে বলা হচ্ছে টার্নারি অপারেটর। ওকে, তো এই হলো তোমার গিয়ে ইফ এলস এলসিফ সুইচ কেস অ্যান্ড টার্নারি। তো মোটামুটি আজকে ইন জেনারেল টপিক আমি ডিসকাস করলাম ভ্যারিয়েবল অ্যান্ড ডেটা টাইপস, অপারেটরস অ্যান্ড কন্ডিশনাল পার্ট, ঠিক আছে। লুপের পার্ট নেক্সট দিন করব, ঠিক আছে। কেমন লাগলো? ভালো লাগলো, আপনার এর প্র্যাকটিস করলে আরো ভালো লাগবে, মানে জিনিসটা আমি আরো করতে পারবো। তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে দেখো, আলটিমেটলি তুমি যে পড়াশোনাগুলো করেছো, ঠিক আছে, ওখানের ব্যাপারটা হচ্ছে কি আমরা এখানে স্টোরির মাধ্যমে জিনিসটাকে বোঝালাম, এখানে স্টোরির সঙ্গে আমাদের লার্নিংটা চললো। বাট এখানে আমরা কী কী বললাম, এখানে আমরা পড়লাম হচ্ছে ইন্ট্রোডাকশান, হোয়ার টু, আউটপুট, স্টেটমেন্ট, সিনট্যাক্স, কমেন্ট, ভ্যারিয়েবল। আচ্ছা, কমেন্ট ভ্যারিয়েবল সেগুলো আমরা খুব একটা বলিনি, তবে তুমি পড়লেই বুঝে যাবে। এই যে ডবল ফ্রন্ট স্ল্যাশ যেটা আছে সেটা অ্যাকচুয়ালি কমেন্টসের জন্য ইউজ করা হচ্ছে, এবং অবশ্যই তুমি কমেন্টস ইউজ করো HTML এ। তো HTML এর কমেন্টস যেটাকে আমরা মানে যেটা বন্ধ করার জন্য বলছিলাম, লাইনের মধ্যে থাকবে অথচ সেটা প্রিন্টে আসবে না, আউটপুটে দেখাবে, সবুজ কালারে দেখাবো ওটা আপনার।
তো এটা হচ্ছে বেসিক্যালি তোমার কমেন্টস, ঠিক আছে। আচ্ছা এই ডবল ফ্রন্ট স্ল্যাশ হচ্ছে অ্যাকচুয়ালি সিঙ্গেল লাইন কমেন্টস, আর মাল্টি লাইন কমেন্টস হচ্ছে যখন কিনা আমরা এইভাবে লিখি যে আচ্ছা ফ্রন্ট স্ল্যাশ স্টার অ্যান্ড স্টার ফ্রন্ট স্ল্যাশ, এইভাবে হচ্ছে, মানে এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে এন্ডিংয়ের যেটা ইউজ করা হয় যখন কিনা আমাদের মাল্টি লাইন কমেন্টস হয়, ঠিক আছে। এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্টসের পার্ট। তো এই দু রকম কমেন্ট টাইপই জেনারেলি জাভাস্ক্রিপ্টে ইউজ হয়। এরপরে আসছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের মধ্যে আমি শুধু ভার সিনট্যাক্সকে অ্যাপ্লাই করেছি, লেট কনস্ট অ্যাপ্লাই করিনি, তার একটা কারণ আছে, এটার ব্যাপারে আমি নেক্সট দিনই বলবো। আচ্ছা আপাতত ভার নিয়ে মাথা ঘামা, লেট কনস্ট কী ব্যাপার সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না। এরপরে আমি অ্যাকচুয়ালি চলে গেছিলাম একটু নিচের দিকে, কারণ এখানে আরও অনেক কিছু বলছে। আমি তারপরে একটু এখানে আমি ডেটা data type টাইপসের যে এ ব্যাপারটা, ডেটা টাইপসের ব্যাপারেও আমি খুব একটা বিশেষ কিছু বলিনি, কিন্তু ডেটা টাইপস একটা পার্ট আছে যেটা ইউজ করার দরকার পড়ে, এবং এখানে সমস্ত রকমের তুমি ডেটা টাইপসের আউটপুটস দেখতে পাবে, ঠিক আছে। এবার কন্ডিশনাল যেটা পার্টটা রয়েছে সেটা হচ্ছে এখান থেকে, এই যে কম্প্যারিজন, ঠিক আছে। কম্প্যারিজনের জন্য এখানে কম্প্যারিজন অপারেটর, এগুলো হচ্ছে কম্প্যারিজন অপারেটর, ঠিক আছে। এখানে অপারেটরের পার্ট, এগুলো হচ্ছে কম্প্যারিজন অপারেটর, এবং তার জন্য কম্প্যারিজন যে সিনট্যাক্স সেগুলো হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা এইখানে তোমার সিনট্যাক্সগুলো দেখতে পাচ্ছ, এবং এই সিনট্যাক্সের মধ্যেই এখানে কি করেছি, এলস ইফ, ঠিক আছে, ইফ এফ এলস, এই সমস্ত অ্যাপ্লাই করা হয়েছিল সমস্ত ডেটা, হ্যাঁ এই 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 পার্টটাকে করেছি। তারপরে আমরা সুইচ কেসে গেছি। সুইচ কেস হচ্ছে এইভাবে ব্যাপারটা হচ্ছে, যেখানে আমাদের সুইচ কেসের মধ্যে ডেটা সেট হচ্ছে, যেটা আমাদের এখানে শো করেছে, ওকে। লুপসে আর যায়নি। তো এই হলো বেসিক্যালি ব্যাপারটা। তো মোটামুটি আমরা তাহলে কী কী কভার করলাম এখানে, ওই আউটপুটের জন্য কনসোল ডট লগ, স্টেটমেন্টস, আমরা কীভাবে আমরা লাইন লিখছি, স্টেটমেন্ট কী করে কভার করছি সেটা, তারপরে সিনট্যাক্সেস কীভাবে লিখতে হয় তার একটা মোটামুটি আইডিয়া পেয়ে গেলে, তারপরে মেন হচ্ছে কমেন্টস লাইনটা একটু দরকার, যেহেতু মাঝে মধ্যে আমাদের কমেন্ট লাইন করা আছে, আমি এখানে এই যে লাইনগুলোকে অফ করে দিয়েছি, এগুলো হচ্ছে কমেন্ট লাইনের পার্ট, ঠিক আছে। যে লাইনগুলো আমি এক্সিকিউট করাতে চাইছি না সেগুলো কমেন্ট, মানে যেগুলো দেখাবো না বাইরে, তো সেইগুলো হচ্ছে কমেন্টস। আর তারপরে হচ্ছে তোমার ভ্যারিয়েবলস, যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামস লেখা শুরু হয়েছে, ঠিক আছে। তারপরে আমি এইখানের এই সমস্ত পার্টগুলোকে বাদ দিয়ে ইফ এলসের পার্টটা পড়েছি, এবং তার জন্য ওই কম্প্যারিজন অপারেটর দিয়ে ইফ এলস অ্যান্ড সুইচ কেস এই ব্যাপারটা করেছি, ঠিক আছে। মোটামুটি টাচ আপ করে দিলাম তোমার ডকুমেন্টেশনের সঙ্গে, যাতে কিনা বুঝতে সুবিধা হয়। আচ্ছা স্যার, এখানে আপনার ওই গেট এলিমেন্ট বাই আইডি দ্বারা, তো এই লেখাটা তো লেখাটাও তো অনেকটা বড়, তো ব্যাপারটা কাজটা তো দুটো একই, সেটা তো বোঝাই যাচ্ছে আপনার, মানে কনসোল লগ আর গেট এলিমেন্টের একই ব্যাপার আপনার। কনসোল ডট লগ আর গেট এলিমেন্ট বাই আইডি, হ্যাঁ এখানে যে আপনার দেখাচ্ছে, দেখুন এখানে আমি যেটা দেখছিলাম আপনার, দেখুন গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আপনি যদি হোমে যান, তো ওখানে দেখুন দেওয়া আছে, ওইভাবেই দেখুন করা আছে। আপনি হোমে যান, হোমে গিয়ে ট্রাই ইট ইয়োরসেলফ করুন। আচ্ছা এইটা হ্যাঁ দেখো, বেসিক্যালি কি হচ্ছে, এইখানে তোমার কনসোল লাইন দেখাবার অপশানস নেই এর ভেতরে ইনবিল্ড। এবার তোমাকে এটাকে ওইটাই করছি, আপনার তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ এবার বেসিক্যালি কি হচ্ছে, এখানে তোমাকে আউটপুট দেখাবার জন্য এখন তোমাকে ভিজুয়ালি আউটপুট দেখানোর এই ব্যাপারটা করেছে, ঠিক আছে। এবার এটা কি করা যাবে, এটা ব্রাউজারে রয়েছে, সেখানে এইভাবে দেখাচ্ছে। এবার আমরা মেনলি যখন প্রোগ্রাম, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, জাভাস্ক্রিপ্টে আমরা প্রোগ্রাম যদি লিখি, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টে যদি ব্রাউজারে যদি লিখতাম, তাহলে অবশ্যই এখানে আমরা গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে লিখতে পারতাম, ওকে। বাট যেহেতু আমরা এটাকে এইখানে এইভাবে লিখছি না, মানে আমরা এইখানে যে দেওয়ার যে ব্যাপারটা, চাইলে সেটা করে দেওয়া যেতে পারে, একটা লাইনেরই ব্যাপার। এটাকে যদি ব্রাউজারে যদি দেখাতে হয়, আমি এটাকে করে দিচ্ছি ইন্ডেক্স ডট HTML, ওকে। এটা একটা লাইনের ব্যাপার বলে আমি এখানে করে দিচ্ছি। এইখানে একটা এখানে স্ক্রিপ্ট করে এখানে src ইকুয়াল টু অ্যাপ ডট জেস করে এখানে এটা চুজ করলাম। আর এইখানে ডিভ আইডি করে
এখানে আউটপুট বলে এখানে আমরা দিলাম, এর ভেতরে আমরা সমস্ত আউটপুটগুলো দেবো। এবার এই আউটপুটটা দেওয়ার জন্য আমরা এখানে কি করছি, এই আউটপুটে যে বারবার করে যে আমার গেট এলিমেন্ট বাই আইডি যে ব্যাপারটা লেখার দরকার, সেটার জন্য আমি একটা ফাংশন বানিয়ে নিচ্ছি। এখানে একটা ফাংশন বানিয়ে নিচ্ছি যার নাম দিচ্ছি আউট বলে। ওকে, আউট বলে না, এখানে লগ বলে দিচ্ছি। ঠিক আছে, এটা কাস্টমার একটা লগ ফাংশন দিচ্ছি, যেখানে কি হচ্ছে, এখানে মেসেজ, যা মেসেজ পাঠাবো, মানে যে ডেটাটা পাঠাবো, মেসেজ বলা ভুল হবে, এখানে ডেটা লিখে দিই, যে ডেটাটা পাঠানো হবে সেই ডেটাটাকে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, যেটার নাম হচ্ছে আউটপুট। ঠিক আছে, আউটপুট ডট ইনার HTML ইকুয়াল, মানে আমি বলতে চাইছি আপনার এই লেখাটা ঝামেলাটা বেশি আর কি। এটা একবার হয়ে গেল। এবার তোমার এই যে যত তোমার এই যে আউটপুট যা দেখতে পাচ্ছ, জাস্ট তুমি এইটাকে সরিয়ে এটাকে করে দাও, করে দিয়ে এবার ব্রাউজারে দেখে নাও। ঠিক আছে, এখানে আউটপুটে চলে আসবে, আচ্ছা চলে আসবে। মেন হচ্ছে জাস্ট তোমাকে এবার এইটার জন্য তোমাকে ব্রাউজারে রাখার জন্য এই ফাংশনটুকুকে তোমাকে বানাতে হচ্ছে। ঠিক আছে, আদারওয়াইজ তুমি কনসোল ডট লগের লেখেও কাজ করো। এবার দেখো ডেফিনেটলি এখানে কী করলাম, এখানে আমি এই HTML পেজটা দিলে পরে ডেফিনেটলি এখানে তোমাকে কিছু এক্সট্রা লিখতে হচ্ছে, কারণ কি তোমাকে ডোমের মধ্যে ফেলতে হচ্ছে ব্রাউজারের। হ্যাঁ, আমি ওইটাই বলছি আপনার যে এখানে তো সেখানে আমার এইটার ক্ষেত্রে আমার যে আসছে সেটা আমি অতটা লিখতে হচ্ছে না আমাদের, তার জন্য ওইটাই বলছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে আমার মেন উদ্দেশ্য কী ছিল, মেন উদ্দেশ্য ছিল আমাদের প্রোগ্রামটাকে বোঝা, হ্যাঁ প্রোগ্রামকে বোঝা, প্রোগ্রাম কীভাবে কাজ করছে সেটা বোঝা। আমার এখানে ব্রাউজারে কোথায় দেখাবো না দেখাবো সেটা আমাদের মেন ফ্যাক্টর না। তাই জন্যই আমি এখানে প্রোগ্রাম লেখার জন্য আমাদের যেটা দরকার সেই হিসাবে আমরা কোড লিখেছি বা তার আউটপুটটা আমরা সেইভাবে দেখেছি, আচ্ছা যাতে কী হচ্ছে আমার এখানে কোড লিখছি আর সঙ্গে সঙ্গে নিচে আউটপুট দেখতে পাচ্ছি, সুবিধা হচ্ছে না। আর নাহলে পরে কী হবে, আমাকে এখানে কোড মানে এখানে কোড লিখবো, তারপরে একবার করে ব্রাউজার দেখতে হবে। হ্যাঁ, ওইটাই বলছি আপনার যে ওইটার অসুবিধাটা বেশি। এখানে আমি করছি দেখে নিতে পারছি, চালিয়ে আপনার কম্পাইল করেন। তো তার জন্য বেসিক্যালি আমাদের ফার্স্ট লাগবে নোড.js আমাদের লাগবে ভেতরে ইনস্টল করতে, এইটাকে ইনস্টল করতে লাগবে, কারণ এটা ছাড়া আমরা এই জিনিসটা করতে পারবো। এটা খুলতে পারবো। নোড.js থাকলে পরেই তখনই তুমি জাভাস্ক্রিপ্টের এই আউটপুটগুলো সঙ্গে সঙ্গে চেক করতে পারবে, করবে আর চেক করবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকলো। তুমি নেক্সট প্র্যাকটিস করে শুক্রবারে বসো, শুক্রবার না বৃহস্পতিবার, বৃহস্পতিবার, হ্যাঁ বৃহস্পতিবার, হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে।